হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাজপ্রতাপের ঠেক। এপ্রিল মাসে আসতে চলেছে কিছু বিশেষ গল্প, যার সূত্রপাত অবশ্যই ঠাকুরমশাইয়ের গল্প দিয়ে হবে বলাই বাহুল্য। আসতে চলেছে তারানাথের ডুমরোডিহির ডাইনি, আসতে চলেছে আবার পাসাংমারা সহ বিশেষ কিছু ভৌতিক গল্প। তবে আপাতত ডুমরোডিহির ডাইনি গল্পটি আসবার আগে জানিয়ে রাখি, বাংলা গল্পের জগতে প্রথমবার একটি এমন গল্প তৈরি হতে চলেছে যা সত্য ঘটনা নিঃসৃত, অর্থাৎ যে মর্মান্তিক ঘটনাটিকে কল্পনার রূপ দিতে আমি লিখছি ঠাকুরমশাইয়ের একটি গল্প। তার মূল ভিতটি আসলেই সত্য ঘটনার আধার। যাই হোক, বেশি বিস্তারিত এখনই যাব না গল্পটির ব্যাপারে। তবে আগামী 10ই এপ্রিলের মধ্যেই আপনারা শুনতে পারবেন গল্পটি শুধুমাত্র রাজপ্রতাপের ঠেকের অফিসিয়াল ইউটিউব ঠিকানায়। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে গল্পটি আসলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ আপনাদের জন্য রইল আমার লেখা সেরা তারানাথ তান্ত্রিকের গল্প বইটির থেকে দুর্ধর্ষ একটি কাহিনী। গল্পটির সঙ্গে ইতিপূর্বে আপনাদের পরিচয় ঘটে থাকলে আপনারা অবিলম্বে এই নিবেদন এড়িয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, ডুমরোডিহির ডাইনি এড়িয়ে গেলে একটি মারাত্মক কিছু মিস করে যাবেন, এই আশঙ্কা থাকছেই। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন, ময়নাগাছির ব্রহ্ম পিশাচ। বছর 30 আগের কথা। সে সময় উচ্চ সাধনা প্রাপ্তির জন্য সারাক্ষণ বনে জঙ্গলে বা শ্মশানে ঘুরে বেড়াই সদ্গুরুর খোঁজে। এমনই একদিন ঘুরতে ঘুরতে এসে পড়লাম আমার গ্রামের সীমানায়। মনে হঠাৎ মায়ের সাথে দেখা করার খুব ইচ্ছে হলো। বাড়িতে গিয়ে দেখি মা বাবা কেউ বাড়ি নেই। শুনলাম সবাই গেছে পাশের গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়ি। আমার এক দূর সম্পর্কের দাদু নাকি পরলোক গমন করেছেন। খবরটা পেয়ে আমি সোজা শ্মশানে যাব বলে ঠিক করলাম, কারণ সেই সময় আশেপাশের 3টি গ্রামের অন্তিম কার্যের ঘাট ওই একটাই ছিল, আর সেটাও ওই রামজয়পুর শ্মশান ঘাট। দেরি না করে হাঁটতে শুরু করলাম। শ্মশানে পৌঁছে দেখি তখনও মৃতদেহ নিয়ে লোকজন আসেনি। আমি ধীরে ধীরে একটা বিচুলির ছাউনি লক্ষ্য করে এগিয়ে গেলাম। তবে সত্যি শ্মশানের পরিবেশ দেখলেই বোঝা যায়, একমাত্র সেখানেই লৌকিক বা অলৌকিক জগতের সাথে একনিষ্ঠভাবে মনোসংযোগ করা যায়। এই কারণেই উচ্চ মার্গের সাধকরা তখন বেশিরভাগই শ্মশানে থাকতেন। যাই হোক, আদি গঙ্গার ধারে প্রাচীন শ্মশান। সেখানে একটা চাতালে গিয়ে দেখি পঞ্চমুণ্ডির আসনে একটা বাঘের ছাল পাতা আছে। দেখে সত্যি আমি অবাক হলাম। এই আসন চেনার উপায় শিখিয়েছিলেন আমার এক তন্ত্রগুরু। এই আসনের গায়ে সেই বিশেষ লক্ষণগুলি স্পষ্ট লক্ষ্য করলাম। তোমাদের তা জানাতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু এই তন্ত্রগুপ্তির একটা বিশেষ কারণ আছে, তা তোমরা গল্প শেষে নিজেরাই স্বীকার করবে। যাই হোক, আমার কিন্তু তখন খুব ইচ্ছে হলো আসনটা একবার স্পর্শ করার, কিন্তু ভাবলাম মৃত ব্যক্তির দেহ দাহ করতে এসেছি, এই সময় কি এই কাজ করা ঠিক হবে? এমন সময় পেছন থেকে একজনের কণ্ঠস্বরে কেঁপে উঠলাম, ওই 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 ওখানে বসিস না, ওরা দেখলে চক্ষু বাঁধিয়ে দেবে। বসিস না বসিস না, যা যা। পেছনে তাকিয়ে দেখি একটা পাগলি হাতে একটা নিমের ডাল নিয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখে অকৃত্রিম বিদ্রূপের হাসি। নিজেকে একটু সংযত করে বললাম, না না, বুঝতে যাব কেন, আমি শুধু দেখছিলাম। তবে আপনি কাদের কথা বলছেন? পাগলির মুখের হাসি আর একটু প্রশস্ত হলো। আমার পেছন দিকে আঙুল দেখিয়ে বলল, ওই ওই দেখ দেখ দেখ, ওরা বসে আছে, দেখ দেখ দেখ। ঘুরে তাকিয়ে দেখি সত্যিই দুজন বসে আছেন ওখানে।
কিন্তু আগে আমি যখন ওদিকে তাকিয়েছিলাম তখন ওখানে কেউ ছিল না, আর থাকবেও বা কি করে? কেউ এলে তো আমার সামনে দিয়েই যাবে। অবাক হয়ে কিছুটা এগিয়ে গেলাম সেদিকে। পেছনে সেই পাগলি বিক্ষিপ্তভাবে হেসেই চলেছে। এগিয়ে এসে দেখলাম একজন লোক একটা মস্ত জাবদা খাতায় কি সব লিখে চলেছে, ওই বাঘের ছাল দেওয়া আসনের পাশে বসে। পাশে আরো একটি লোক বসে। মনে হলো তারা হয়তো একসাথেই এসেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, পাশাপাশি বসেও কেউ কোনো কথা বলছে না। তবে শুধু এইটুকু স্মৃতির জন্যই কি তোমাদের এই কাহিনী বলছি? এর মধ্যে অলৌকিকতা আদৌ কি আছে? অবশ্যই আছে, কারণ ঘটনা এখানে শেষ নয়, বরং শুরু। তারানাথ থেমে একটু গল্পটা গুছিয়ে নিল। কিশোরীকে দেখলাম কিছু বলার জন্য উসখুস করছে। আমি তার দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সতর্ক করলাম। তারানাথ আবার একটা পাসিং শো ধরিয়ে বলতে শুরু করলো। রামজয়পুর শ্মশানে তখন আমরা 4 জন ছাড়া আর কেউ নেই। আমি, ওই 2 জন লোক আর ওই পাগলি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওখান থেকে চলে এসে নদীর পাড়ে বসলাম। মন খুব খারাপ হয়ে গেল। পঞ্চমুণ্ডির আসনে বসার সৌভাগ্য সবার হয় না। ওই যেমন আগে বললাম, ওই আসনে যে একবার উপনিবেশ করে যুগ যুগ ধরে তার অস্তিত্ব রয়ে যায়। তাহলে তোমরাই বলো, অমর হওয়ার সুযোগ চোখের সামনে পেয়েও কেউ কি তা হারাতে চায়? তবে ওই আসনে যে পঞ্চমুণ্ডির অস্তিত্ব আছে তা কেবল আমিই জানি। তাই ভাবলাম পরে কোনো সময় এসে চেষ্টা করে দেখা যাবে। বসে বসে এসব ভাবছি আর মাঝে মধ্যে পেছন দিকে তাকিয়ে ওই জায়গাটা দেখে নিচ্ছি। তখনই শুনতে পেলাম শেষকৃত্যের ধ্বনি। আমি সৌজন্যতার খাতিরে সেখান থেকে উঠে শ্মশান চত্বর পেরিয়ে রাস্তার মুখটায় গিয়ে দাঁড়ালাম। সব দেহ নিয়ে সবাই এলো ঠিকই, কিন্তু আমার মা বাবা কেউ এলো না। মৃতদেহ রাখার সাথে সাথে ঘাটের ব্রাহ্মণ নিয়মাবলী যা আছে পরপর তা করতে লাগলেন। যে কজন সব দেহ নিয়ে এসেছেন তাদের মধ্যে আমি সেরকম কাউকেই চিনি না। তবুও একজনের মুখ আমার খুব চেনা চেনা লাগলো। সন্দেহ বশে তার পাশে হেঁটে গিয়ে দাঁড়াতেই আমার সংকোচ কাটিয়ে দিল সে। হাসি মুখে বলল, আরে তারানাথ, কতদিন পর দেখলাম তোকে, কেমন আছিস বল? কণ্ঠ শুনে আর চিনতে বাকি রইল না। এ আমার ছোটবেলার বন্ধু রতন। এতদিন পরে বাল্যবন্ধুর সাথে দেখা হওয়ার আনন্দে চেঁচিয়ে জড়িয়ে ধরতে যাব, ঠিক তখনই মৃতদেহ স্নান করানোর জন্য ওকে ডাক দিল এক বৃদ্ধ। বাবা রতন, এসো এদিকে, মেশোকে এবার স্নান করিয়ে আনো। আর দুঃখ পেয়ে লাভ নেই, মানুষ তো আর সারা জীবন বাঁচে না। ওনার কথায় বুঝলাম যিনি মারা গেছে সে হলেন রতনের মেশো। আর আমি রতনের যে মেশোকে ছোটবেলায় চিনতাম তার নাম বলরাম ঘোষ। তাহলে কি সেই? প্রশ্নটা করার আগেই রতন আমার হাতের ইশারায় যথাস্থানে দাঁড়াতে চলে গেল। কিন্তু এই বৃদ্ধ লোকটি কিন্তু গেল না। আমার কাছে সরে এসে নিচু গলায় প্রশ্ন করল সে, বাবা, তোমায় দেখে মনে হচ্ছে তুমি তন্ত্র সাধনার পথে আছো। আমি কি ঠিক ধরেছি? আপনি ঠিকই ধরেছেন, তবে আমি তো গেরুয়া পড়ে নেই, আপনি বুঝলেন কিভাবে? বৃদ্ধ লোকটির 2 চোখের কোণায় ভাঁজ পড়ল। ঈষৎ হেসে বলল, আসলে আমিও জীবনে কিছুদিন এই পথে ছিলাম, তাই দেখলে কিছুটা বুঝি। তবে তোমার দেখা যখন পেয়েছি, একটা কথা তোমাকে জানিয়ে যেতে চাই। কোন ব্যাপার বলুন?
বৃদ্ধ লোকটি আমার হাত টেনে নিয়ে নদী তীরে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। তারপর বলল, আমি আসলে একজন লোক খুঁজছিলাম। আসলে আমাদের গ্রামে একজনের বাড়িতে খুব উদ্ভট রকমের কাজ শুরু হয়েছে। শ্রীদাম ঘোষাল নামে একটি ছেলে বেশ কয়েকটা দিন বাড়িতে ছিল না। বাড়ির লোকজন ভেবেছিল ও হয়তো শহরে চলে গেছে কাজ করতে, কিন্তু আসলে সে ধারণা ভুল। আজ দিন 15 হলো ছেলেটি বাড়ি এসেছে এবং সে হয়ে বসেছে সর্বজ্ঞ। এই তো 3 দিন আগে সরকার মশাই আমার কাছে এসেছিলেন। উনি আমাদের গ্রামের একটু মোড়ল মতন। কথায় কথায় বললেন, নিতাই ঘোষাল মশাইয়ের ছোট ছেলেটির কাছে কাল গিয়েছিলাম। ছেলেটি সত্যি ঐশ্বরিক শক্তি পেয়েছে। আমার জীবনে 2 দিন আগে কি হয়েছিল তাও আমার হাত দেখে বলে দিলেন। কাজেই আমি জিজ্ঞেস করলাম যে, তুমি তো আমার 2 দিন আগের কথা বললে, তা বাবা 2 দিন পরে আমার জীবনে কি হবে তা কি দেখতে পারছো? প্রশ্ন শুনে সে আমার দিকে তাকিয়ে হাসলো, বলল, মূর্খ, যে ভূত জানে তাকে প্রশ্ন করে সে ভবিষ্যৎ জানে কিনা? তোর আসন্ন সম্পদহীনতা ও তোর মেয়ের অকাল মৃত্যুর কথা তোকে বলে আমার ভালো লাগবে না, তাই বলিনি। কথাটা শুনে আমার ভয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেল। হাত জোর করে বললাম, বাবা এইসব কি বলছো? মালতী মারা যাবে মানে? এই দেখ, আমার এই জিনিসটাই দেখতে ইচ্ছে করে না। মানুষের এই কঠিন অবস্থা আমি দেখতে পারি না। ওঠ ওঠ, এখন বাড়ি যা। আমি ঠিক সময় মতন তোকে ডেকে পাঠাবো। সরকার মশাইয়ের মুখের থেকে এটুকু শুনেছি আমি, যে উনি সত্যিই মানুষকে যা বলছে তাই হচ্ছে। তবে বেশিরভাগ লোকের বাড়িতেই নাকি একটা অশুভ সময় আসবে। শ্রীদাম ঘোষাল এই কথা অনেককেই বলছে। বৃদ্ধ লোকটি চুপ করলে দেখলাম ওনার চোখে একটা অসহায় অনুরোধের ইঙ্গিত ফুটে উঠেছে। আমি বললাম, আমি এ ব্যাপারে কি করতে পারি বলে আপনার মনে হয়? অমন প্রশ্নে লোকটির চোখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমার কোনোভাবেই মনে হচ্ছে না এই ছেলেটি সঠিক রাস্তায় এগুলো করছে। কেউ কি এত কম সময়ে ত্রিকালজ্ঞ হতে পারে? সে তো অনেক বছরের সাধনার ফল। যাই হোক, আসলে সত্যি বলতে কি আমার মনটা খুব কু ডাকছে। তোমার মতোই একজনকে খুঁজছিলাম যে আমার মনের ধারণাকে ঠিক বা ভুল প্রমাণ করতে আমাকে একটু সাহায্য করবে। তুমি একবার ভেবে দেখো, গ্রামের প্রায় সকল গৃহস্থের বাড়িতেই এখন দুঃখের বাতাবরণ। তোমার বন্ধু রতনের মেসোমশাই ওই একই দুশ্চিন্তায় মারা গেছেন। বলেছিলেন ওর বাড়িতে নাকি একজন এমন আছে যে ওদের ক্ষতি করতে চায়, এবং সেই ব্যক্তিটির জন্যেই নাকি ওদের সংসারে কখনোই উন্নতি আসবে না। তুমি বলো, কাউকে এমন কথা জানানো হলে সে কি বাড়ি ফিরে বলতে পারে? দুশ্চিন্তা মানুষকে যে কোনো বয়সেই মেরে ফেলতে পারে। তুমি তো জানো বাবা। তুমি একটিবার আমার সাথে চলো, নিজের চোখে একবার দেখলে হয়তো তুমি কিছুটা বুঝতে পারবে। আমার খুব খারাপ লাগলো রতনের মেসোমশাইয়ের কথা ভেবে। সত্যি এমন পরিস্থিতিতে কোনো মানুষই সুস্থ থাকতে পারে না। তখনই মনে মনে ঠিক করলাম এই শ্রীদাম তান্ত্রিকের দর্শন আমায় করতেই হবে। বলা তো যায় না, সত্যি যদি কোনো উচ্চ মার্গের তান্ত্রিক বা কাপালিক হন। বৃদ্ধ লোকটিকে বললাম, আচ্ছা, তবে আমি যাব। তবে একটা কথা আমাকে আপনার দিতে হবে। হ্যাঁ বলো, কি কথা দিতে হবে আমায়? আমি যে ওই গ্রামে যাচ্ছি এই কথা আপনি রতনকে কোনো মতেই জানাবেন না। ওই গ্রামে পরিচিত বলতে আমার শুধু ওরাই আছে, তাই ওদের বাড়ির অনেককেই আমি ছোট থেকে চিনি। কিছু না বোঝা পর্যন্ত আমি রতনকে দেখা দিতে চাইছি না। বৃদ্ধ মাথা নেড়ে আশ্বাস দিল আমায় যে সে আমার কথা বুঝতে পেরেছে। তারপর বলল,
তোমার কোনো চিন্তা নেই বাবা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আমার ওখানেই থাকবে। তাছাড়া বাবা, রতনদের বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূর, আর এই অবস্থায় কদিন ও বাড়ির থেকে বাইরেও যাবে না। তুমি নিশ্চিন্তে থাকো। ওই 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 আমাকে খুঁজছে মনে হয়, আমি একটু আসি। হ্যাঁ। শ্মশানের পুরোহিতের ডাকে বৃদ্ধ লোকটি চলে গেলেন। আমি কিছুক্ষণ ওখানেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম, এমন কি হলো যাতে পুরো গ্রামের মানুষের অমঙ্গলের সম্ভাবনা আছে। ঘন্টা দুয়েকের মধ্যে শ্মশানের কাজ সব শেষ হয়ে গেল। আমরা গঙ্গা স্নান করে সবাই বেরিয়ে পড়লাম। রতন কাছা নিয়ে সবার আগে আগে চলল, আর আমরা কাঠুরেরা চললাম তার পেছনে। ওর মধ্যেই একজনের কাছ থেকে জানলাম রতনের মেশোর কোনো ছেলে নেই, একটাই মেয়ে এবং তার বিয়ে হয়ে গেছে। রামজয়পুর গ্রামের পাশের দুটি গ্রাম ছেড়ে আসলে পলাশপুর নামের একটি ছোট্ট গ্রাম বাঁধে। সেই গ্রামেই রতনদের বাড়ি। একদম যখন গ্রামের মুখে চলে এসেছি তখন জানতে পারলাম পূর্ব পরিচিত ওই বৃদ্ধের নাম। ওনার নাম নিতাই মণ্ডল। তিন কুলে কেউ নেই, একসময় এই গ্রামেই থাকতেন, পরে নাকি প্রায় 30 বছর ওনার কোনো খোঁজ ছিল না। এখন গ্রামের ছেলেপুলেরা ওনার বাড়িতে যায় গল্প শোনার জন্য। যাই হোক, আসল কথায় আসি। গ্রামের প্রান্তেই একটা চটকা গাছের তলায় তখন সবাই একটু জিরিয়ে নিচ্ছে। বৃদ্ধ সেই সময় আমার পাশে এসে বসলেন, গলা নামিয়ে বললেন, বাবা, তোমার আর যাওয়ার দরকার নেই। ওই যে দুটো তাল গাছ দেখতে পাচ্ছ? দৃষ্টি নির্দেশ লক্ষ্য করে বললাম, হ্যাঁ। ওর নিচের বাড়িটা কি আপনার? ওটাই আমার বাড়ি। তুমি সবাই উঠে পড়লে ওখানে চলে যাও। এই নাও চাবি। চাবি হাতে নিয়ে নিতাই মণ্ডল উঠে গেলেন। তার কিছুক্ষণের মধ্যেই সবাই উঠে আবার হাঁটা শুরু করল। আমি আর তাদের সাথে গেলাম না। রাস্তার পাশের নিম গাছ থেকে একটা ডাল ছিঁড়ে তার পাতা দাঁতে কাটতে কাটতে বাড়িটার দিকে এগোলাম। সেই সময় হঠাৎ বিক্ষিপ্ত হাওয়া শুরু হলো। কানে এসে বাঁধল হরিধ্বনি, আবার হাওয়ার সাথে দূরে মিলিয়ে গেল। পরিবেশের এই অসংযত ভাব যে মোটেই ভালো নয়, এই ব্যাপারে আমি অভিজ্ঞতালব্ধ। চোখ কান খোলা রেখে দুটি লম্বা তাল গাছের নিচের দিয়ে হাঁটতে হাঁটতে নিতাই মণ্ডলের ভিটেতে পৌঁছালাম। বাড়িটা খানিকটা ছোটখাটো আশ্রমের মতো। বিচুলি দিয়ে বানানো গম্বুজ আকৃতির ছাউনি দেখলে হঠাৎ মন্দির ভেবে ভুল হতে পারে। সদর দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির এদিক ওদিক একটু চোখ বুলিয়ে নিলাম। উঠোনের মাঝে মাটি দিয়ে বানানো মন্দিরটার ওপর প্রায় কোমর সমান একটি তুলসী গাছ হয়ে আছে। ঠিক তার সামনেই পাতা রয়েছে একটা বড় শীতল পাটি। কাছে গিয়ে দেখি তার ওপর একটা বড় বাটি উল্টে পড়ে আছে এবং ইতস্তত মুড়ি নিমকির টুকরো ছড়ানো। বুঝলাম এখানেই তবে গল্পের আসর বসে। অতঃপর উঠোন পেরিয়ে বন্ধ ঘরের সামনে পৌঁছে তালা খুললাম। ঘরে আসবাব বলতে একটা চৌকি আর একটা ছোট কাঠের বেঞ্চ এবং তার উপর একটা মাটির কলসিতে জল রাখা আছে। আমি ঘরে ঢুকে চৌকির এক কোণে বসলাম। সত্যি বলতে এই গ্রামের পরিবেশেই একটা বিষণ্ণতা মিশে আছে মনে হলো। যেমন হাওয়া চলছে ঠিকই, কিন্তু তাতে কেমন যেন একটা গুমোট ভাব। ঘণ্টাখানেক বসে থাকার পরও যখন মণ্ডল মশাই এলো না, তখন আমার মনে হলো একটু বাইরে গিয়ে দাঁড়াই। চৌকি থেকে উঠে মাথা নিচু করে দরজার থেকে বেরিয়েছি। দেখি একটা 10-12 বছরের ছেলে তুলসী মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে। তা দেখে খুব অবাক হলাম আমি। এমনিতেই আশেপাশে বাড়ি ঘর তেমন নেই,
যেটুকু বুঝলাম মণ্ডল মশাইয়ের বাড়িটা গ্রামের এক প্রান্তে, কিন্তু এই সময় এই ছেলেটি কোথা থেকে এলো? ধীরে ধীরে বারান্দার থেকে নেমে তার সামনে গেলাম। দেখলাম ছেলেটির চোখ ছলছল করছে। প্রশ্ন করলাম, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ছেলেটি ভাঙা গলায় উত্তর দিল, শ্রীরাম দাদা আমার বাবাকে বলেছে বাবা নাকি 2 দিন পরে মারা যাবে। তুমি একটু নিতাই দাদুকে বলবে ওই লোকটাকে ডাকতে, যে সবাইকে বাঁচাতে পারে। কথাটা শুনে আমি কিছুক্ষণের জন্যে বাক শক্তি হারিয়ে ফেললাম যেন। তারপর নিজেকে একটু সংযত করে বললাম, তোমার বাবা এখন কোথায়? বাবা বাড়িতে। আমার মা খুব কাঁদছে জানো। নিতাই দাদু কোথায়? মনটা আমার খুব খারাপ হয়ে গেল। ওর চোখ মুছে দিয়ে বললাম, তোমার নিতাই দাদু গেছে একটু বাইরে, উনি আসলেই আমি বলবো তোমার কথা। তোমার নাম? আমার নাম অমূল্য। আচ্ছা, কে আসলে সবাইকে বাঁচাতে পারবে বললে? ছেলেটি চোখ বড় বড় করে বলল, নিতাই দাদু বলে ঈশ্বর কখনো কখনো এমন কিছু মানুষকে তৈরি করে যাদের কিছু বিশেষ ক্ষমতা থাকে। তারা চাইলে সব কিছু ঠিক করতে পারে। এমনকি তারা নাকি অমর। বহু সময় ধরে তারা আছে শুধু মানুষের কল্যাণ করার জন্য। কোথায় তারা? ছেলেটির কথা শুনে বুঝলাম নিতাই মণ্ডলের জীবনের অভিজ্ঞতাতেও এমন কিছু রয়েছে যা সাধারণ মানুষের স্বভাব সিদ্ধ নয়। পরক্ষণেই মাথায় এলো রামজয়পুরের ওই পঞ্চমুণ্ডির আসনের কথা। কারণ আমি জানি সবাই বোঝে না আসনের গুরুত্ব। ঈশ্বর খুব কম মানুষই আছে যাদের আসন চেনার দৃষ্টি দেন। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে যখন চোখ অতীতের সাদা কালো রঙে মিশে ঘোলা হয়ে এসেছে, তখনই শুনতে পেলাম মণ্ডল মশাইয়ের গলা। ছেলেটি তখনই মণ্ডল মশাইয়ের পা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, শ্রীরাম দাদা বলেছে বাবা মারা যাবে 2 দিনের মধ্যে। তুমি কিছু একটা করো নিতাই দাদু। বাবা না থাকলে মাও মারা যাবে। দাদু কিছু একটা করো গো। মণ্ডল মশাই করুণার দৃষ্টিতে একবার আমার দিকে তাকালেন। তারপর বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা বাবা, কাঁদিস না রে, কাঁদিস না। তুই এখন বাড়ি যা, আমি দেখছি কিছু করতে পারি কিনা। ছেলেটি মাথা নেড়ে কাঁদতে কাঁদতে চলে গেল। আমার মন তখন খুব ভেঙে পড়েছে। ঈশ্বর কি এতটাই নিষ্ঠুর? এরকম ছোট একটা নিষ্পাপ শিশুর বাবাকে এখনই কেড়ে নেবেন? মণ্ডল মশাই মাথা নিচু করে কিছুক্ষণ বসে থেকে বললেন, বাবা নিজের চোখেই দেখো কি শুরু হয়েছে আমাদের গ্রামে। তুমি কি সত্যি বুঝতে পারছো না এই চলমান ঘটনাগুলি স্বাভাবিক নয়? এগুলো করানো হচ্ছে। সেদিন রাতটা কোনো মতে কাটিয়ে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্রীদাম তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। মণ্ডল মশাই আমায় বাড়িটা চিনিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বললেন, বাবা আমি যাচ্ছি রামজয়পুর শ্মশানে। খবর পেলাম গ্রামের প্রাথমিক পাঠশালার শিক্ষক সকালে মারা গেছেন। আমি গ্রামের কোনো মৃত্যু সংবাদ কানে এলে শ্মশানে যাই। তবে আজ যাওয়ার কারণ শুধু পুণ্যি প্রাপ্তি নয়, আমি গিয়ে জানতে চাইব যে শিক্ষক মশাইও শ্রীদাম ঘোষালের কাছে এসেছিল কিনা। তোমার কাজ মিটলে তুমি সোজা আমার বাড়িতে চলে এসো, অথবা যদি চাও শ্মশানেও যেতে পারো। বলে সে চলে গেল। এবার ঘুরে দাঁড়িয়ে আমি বাড়িটাকে ভালোভাবে দেখলাম। মুহূর্তের মধ্যে বাড়িটা মিলিয়ে গিয়ে যেন চোখের সামনে ধু ধু প্রান্তর হয়ে গেল। পরিষ্কার দেখলাম আমার জীবনে দেখে আসা সমস্ত কালো শক্তির সম্মিলিত রূপ।
হাকিনি বেতাল থেকে শুরু করে কিছু অর্ধগলিত মৃতদেহ একত্রিত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মাটিতে উবুড় হয়ে পড়ে আছে কয়েকটি সদ্য মৃত ছিন্ন ভিন্ন দেহাবশেষ। ক্রমে আমি সম্পূর্ণ চেতনাহীন হয়ে পড়ছি দেখে বেশ কয়েকবার অপলকতার পরে আমি চোখ বুজে নিলাম। খানিকক্ষণ সব নিস্তব্ধ। কানে তালা লেগে গেলে যেমন হয়, শুকনো কণ্ঠ ভেজানোর চাহিদায় অনেক কষ্টে একটা ঢোক গিলতেই আবার যেন সব স্বাভাবিক হয়ে গেল। চোখ খুলে দেখলাম আমি সেই স্থানেই দাঁড়িয়ে আছি এবং আমার সামনেই শ্রীদাম তান্ত্রিকের বাড়ি। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে এই বাড়িতে এমন কিছু একটা হচ্ছে যার অপ্রাকৃতিক কুফল সারা গ্রামের মানুষ ভোগ করছে। ধীর পায়ে উঠোনের দিকে এগোলাম। বাইরের থেকে না বোঝা গেলেও দরজার একটু কাছে পৌঁছাতেই বুঝলাম ঘরের ভেতরে বেশ কয়েকজন রয়েছে। বাড়িটাতে মোট 3টি ঘর, তবে ওই ঘরেই যে কিছু হচ্ছে তা তার সামনে দাঁড়িয়ে থাকা 2টি গেরুয়া বসনের ছেলেকে দেখেই বুঝতে পারলাম। আমায় আসতে দেখে ওদের মধ্যে একজন বলল, আপনি কি হাত দেখাবেন বলে এসেছেন? আমি জবাব দিলাম, হ্যাঁ, তবে প্রধান উদ্দেশ্য বাবাকে একবার দর্শন করা। আমার কথা শুনে সম্মতিসূচক মাথা ঝাঁকিয়ে সে ভেতরে চলে গেল। অন্য ছেলেটি ওখানেই দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, আপনি ভেতরে যান, গুরুজি ডাকছেন। আমি এগিয়ে গেলাম। দরজার সামনে পৌঁছে দেখি একজন লোক 5টা মোমবাতি ফোঁ দিয়ে নিভিয়ে পকেটে ভরে নিল। সামনে বসে থাকা যুবকটি চোখ বুজে তার 2 হাত এমনভাবে নিজের কানের কাছে ধরে রেখেছে যে মনে হয় ও খুব মন দিয়ে কারো কথা শুনছে। প্রায় 2 মিনিট পরে কান থেকে হাত নামিয়ে সে বলল, ওর পরিবারের ওপর শয়তানের কালো ছায়া পড়েছে। বসত বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যা, বাস্তুদোষ ঘুরছে তোর মাথার উপর। বুঝলাম এই ব্যক্তি হলেন শ্রীদাম তান্ত্রিক, এবং সে তান্ত্রিক নয়। উচ্চ তন্ত্র সিদ্ধির সমস্ত লক্ষণ তার শরীরে বর্তমান। কিন্তু যার উদ্দেশ্যে তিনি এ উপদেশ দিলেন তাকে দেখে কিন্তু আমার একবারের জন্যেও মনে হলো না যে তার আসন্ন কোনো বিপদ আছে। লোকটি উঠে মাথা নিচু করে আমার পাশ থেকে বেরিয়ে গেল। শ্রীদাম তান্ত্রিক কিন্তু প্রথমেই আমার দিকে তাকালো না। আমি 1 পা ঘরে রাখতেই উনি অপ্রস্তুত হয়ে কানে হাত রাখলেন। কেউ যেন হঠাৎ এসে ওনাকে কিছু বলল। লক্ষ্য করলাম মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, কপালের পেশি দপ দপ করে কাঁপছে। ধীরে ধীরে রক্তবর্ণ চোখ তুললেন আমার দিকে। তারপর বললেন, তুই কেন এসছিস এখানে, আর আমার থেকে কি চাস? তার কণ্ঠস্বরে স্পষ্ট গ্লানি মিশে থাকায় সাথে সাথে প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমি নিশ্চিত যেভাবেই হোক উনি বুঝে গেছেন যে আমি একজন সাধক, এবং শুধু তাই নয়, আমি যে এই গ্রামের নই তাও ওনার এখন বোধগম্য। কিন্তু আমি বুঝলাম এখন আমার সম্পূর্ণ স্বাভাবিক থাকাটাই শ্রেয়। তাছাড়া আমি ওনার থেকে বয়সে বড় হলেও অভিজ্ঞতায় অনেকটাই ছোট। তাই হাত জোর করে বললাম, ঠাকুর, অপরাধ নেবেন না, খুব তুচ্ছ মানুষ আমি। সাধুসঙ্গ লাভের নেশায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আপনার অপরিসীম শক্তির কথা লোকমুখে দ্রুত ছড়িয়ে পড়েছে। আমায় দয়া করে আপনার শিষ্য করে নিন। আমায় এমন কিছু গূঢ় প্রক্রিয়া শিখিয়ে দিন যা দিয়ে আমি মানুষের সেবা করতে পারি। কুবুদ্ধি সম্পন্ন মানুষেরা সব সময় সুরুচিকর কথা পছন্দ করে।
কারণ তাদের সামনে মাথা নোয়ালেই সহজেই তাদের মনে একটা পৈশাচিক প্রশান্তির আবির্ভাব হয়। এক্ষেত্রেও তাই হলো। হৃদয়তান্ত্রিকের অভিব্যক্তি একটু হলেও নরম হয়ে এলো। বলল, তা বেশ, তবে এখন আমি শিষ্য টিষ্য করতে পারবো না। পরশু আসিস এখানে, তোকে দুটো ছোট্ট মন্ত্র শিখিয়ে দেব। তোর অধিকার আছে সেগুলো জানার। আমি সবিনয়ে প্রণাম জানিয়ে ওখান থেকে চলে গেলাম। রাস্তায় এসে কয়েকবার ঘুরে ঘুরে পেছনে দেখলাম, কিন্তু এবার ওরকম কিছু বোধ করলাম না। মনে কিন্তু তখন আমার সম্পূর্ণ সাড়া দিয়ে দিয়েছে যে এই গ্রামের মানুষের ওপর কোনো অমঙ্গলের ছায়া পড়েনি। এমন কিছু একটা চলছে এই গ্রামের ওপর যা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ শ্রীদামতান্ত্রিক যাকেই নির্দিষ্ট করছেন সেই ইহজগৎ ত্যাগ করছেন। অর্থাৎ সবার ক্ষেত্রে তো দুশ্চিন্তা প্রাপ্ত মৃত্যু হতে পারে না। আমি আর মণ্ডল মশায়ের বাড়িতে না গিয়ে সোজা গেলাম রামজয়পুর শ্মশানে। সারা রাস্তা চোখের সামনে ওই বাচ্চা ছেলেটার মুখ ভেসে উঠতে লাগলো। তবে কিভাবে রক্ষা করব আমি তার বাবাকে? আসলে কি হচ্ছে এখানে তখনও আমি বুঝতে পারিনি। শ্মশানে পৌঁছানোর অনেক আগের থেকেই দেখতে পেলাম চিতায় আগুন জ্বলছে, তবে তেমন লোক সংখ্যা চোখে পড়ল না। ইটের রাস্তা পেরিয়ে নদী তীর সংলগ্ন বালি মাটিতে পা রাখতেই আবার দেখতে পেলাম সেই পঞ্চমুণ্ডির আসন। স্থানের কোনো পরিবর্তন হয়নি এবং সব থেকে অবাক করা বিষয় হলো সেই লোক দুটো, অর্থাৎ আগের বার যাদের কারণে এই আসনে উপনিবেশ করতে পারিনি, তারা এখনো ওখানে উপস্থিত। একজন মস্ত এক জাবদা খাতায় কি সব লিখে চলেছেন, আর অন্যজনের কোনো কিছুতেই হুঁশ নেই। যেন চিত্রগুপ্ত জন্ম মৃত্যুর হিসেব রাখছে, আর পাশে স্বয়ং যম বিরাজমান। আমি আজও সেই মহা ঐশ্বরিক শক্তি সম্পন্ন আসনটিকে শুধু দেখে তার পাশের থেকে চলে গেলাম। ওদিকে মণ্ডল মশাই দেখতে পেয়ে উৎসাহিত হয়ে উঠলেন। আমি হতাশ হয়ে বললাম, যা ঘটছে বা ঘটে চলেছে তা আমার বিবেচনার বাইরে। আমি বোধহয় পারবো না মণ্ডল মশাই। এ কথা শুনে সে আমার চোখের দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, এত সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে তো তুমি নও। ধৈর্য ধরো, বাড়িতে গিয়ে সব শুনবো। সেদিন শ্মশানের থেকে বাড়ি ফেরার মধ্যে নতুন আর কিছু হলো না, তাই ওগুলো বাদ রাখছি। বাড়িতে এসে এক বাটি চিড়ে আর এক গ্লাস গরম দুধ আমার হাতে দিয়ে মণ্ডল মশাই বললেন, নাও, এগুলো খেতে খেতে বলো দেখি কি হলো ওখানে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটা বললাম। মণ্ডল মশাইয়ের মুখে কখনো শুকনো হাসি ও কখনো দুশ্চিন্তা ও ভয়ের ছাপ ফুটে উঠল। তারপর উনি যা বললেন তা ওনার মুখের থেকে শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তার বর্ণনা এই, দেখো বাবা, তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার ইচ্ছেতে আমিও একসময় ঘর ছেড়েছিলাম এবং আমি যে তন্ত্রগুরুকে সৌভাগ্যক্রমে পেয়েছিলাম তার থেকে আমার অতি অল্প সময়ে এই চন্দ্র দর্শন হয়েছিল। শুধু তাই নয়, অনেক অলৌকিক ঘটনা ও তার প্রতিকারের সাক্ষী আমার এই দুই চোখ হয়েছে। শ্রীদাম যেটা করছে তা হলো কর্ণ পিশাচিনীর সাধনা। কর্ণ মানে কান, অর্থাৎ কানে শোনার হেতু যে সাধনা করা হয়। কিন্তু কানে কিছু বললে সামনের মানুষের তা বোঝার উপায় নেই। কানে কানে ফিস ফিস করে বলবে এক পিশাচিনী। কর্ণ পিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসেবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানেই ধ্বংসকে আহ্বান করা।
এই সাধনা করে সিদ্ধি পেলে এই কর্ণপিশাচিনী যে কোনো মানুষের ভূত ও ভবিষ্যৎ ফিস ফিস করে কানে কানে বলে দেয়। সাধক অতি সহজেই যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ সব জেনে যায়। কর্ণপিশাচিনী সাধনার সমস্যা হচ্ছে যে এই পিশাচিনী একবার বলতে শুরু করলে আর থামতে চায় না। এই দেবীকে বশে রাখতে হয়, না হলে সাধকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এনাকে বশে রাখার উপায় হলো বলি। এই পিশাচিনীকে একবার জাগিয়ে তুললে ক্রমাগত সে মানুষের রক্ত ভক্ষণ করতে শুরু করে। কিন্তু যদি কর্ণপিশাচিনী বিরূপ হয়ে যায় তবে সাধকের মৃত্যু অনিবার্য এবং সেক্ষেত্রে সাধকের প্রেত লোকে স্থান হয়, যাকে দ্বিতীয় নরক বলা যায়। এই কারণেই তাহলে শ্রীদাম একের পর এক হত্যা করে চলেছে। আমি অবাক হয়ে তার সমস্ত কথা শুনলাম, কিন্তু সমস্ত ভয়াবহতার মধ্যে একটি ব্যাপার আমার আশা জেলে রেখেছিল। তখনও কাপা কাপা গলায় প্রশ্ন করলাম, আর এই পিশাচিনী কি করলে অসন্তুষ্ট হন? মণ্ডল মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, সাধারণভাবে এই সাধনা যে কেউ করতে পারে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অঘরী সম্প্রদায়ের সাধুরা এই সাধনা বেশি করে। বিবাহিত ব্যক্তিরা এই সাধনা এড়িয়ে চলে, কারণ পিশাচিনী অন্য নারীর সাথে সম্পর্ক থাকলে সেই নারীকে হত্যা করতে পারে। আশানুরূপ উত্তর না পেয়ে মনে দুশ্চিন্তা আরো বাড়ল। এই কর্ণপিশাচিনীর ব্যাপারে আমার তখন অত অভিজ্ঞতা নেই। মাথা নিচু করে কি করা যায় ভাবছি, এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো মাথায় একটা প্রশ্ন এলো। বললাম, আপনি বলছিলেন শ্রীদামতান্ত্রিক বেশি দিনের জন্য গৃহত্যাগ করেনি, সুতরাং তার শরীরে তন্ত্রসিদ্ধির লক্ষণ দেখে কোনো কাপালিক তাকে এই নিচু স্তরের সাধনাগুলো শিখিয়েছে। কিন্তু গৃহত্যাগ করার আগে সে কি বিবাহিত ছিল? মণ্ডল মশাই মাথা নেড়ে বললেন, না, তার কতই বা বয়স। তবে এই গ্রামের লতিকা নামের একটি মেয়ের সাথে ওর নাকি প্রেম ছিল। শুনেছি মেয়েটা ওকে একটুও পছন্দ করত না। মণ্ডল মশাই হতাশ হয়ে কথাটি বললেও আমি কিন্তু তখন বুঝে গেছি আমায় কি করতে হবে। সাথে সাথে প্রশ্ন করলাম, আপনি কি ওই মেয়েটার বাড়ি চেনেন? হ্যাঁ, চিনি। বাপ মা মরা মেয়ে, মামার বাড়িতেই মানুষ। এই তো সামনের মাঠটা পেরিয়ে 3টে বাড়ির পরেই ওদের বাড়ি। আমায় নিয়ে যেতে পারবেন সেখানে? মণ্ডল মশাই ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, তুমি সেখানে গিয়ে কি করবে? এই গ্রামের মানুষকে শ্রীদামতান্ত্রিক ও কর্ণপিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র ওই মেয়েটি। আমার কথা শুনে মণ্ডল মশাই অবাক হয়ে গেলেন, কিন্তু আমায় আর কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন, তাহলে দেরি করে লাভ নেই, চলো এসো আমার সঙ্গে। তখনই বেরিয়ে পড়লাম আমরা। লতিকার বাড়ি পৌঁছে তাকে সব জানালাম। শেষে ওখান থেকে বের হওয়ার সময় বললাম, তুমি শুধু তাকে বলবে তোমার সিদ্ধান্ত তুমি বদলেছ এবং তুমি তাকে বিবাহ করতে চাও। লতিকা মেয়েটি সত্যি নারী শক্তির এক অন্যতম রূপ। আমার কথা শুনে বলল, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। আমি ওই শ্রীদামের মৃত্যু চাই ঠাকুরমশাই, আমি ওই শ্রীদামের মৃত্যু চাই। নেহাত আমার বাড়ির লোক ওখানে যায় না, নইলে তো ওকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। মণ্ডল মশাইকে বাড়িতে রেখে আমি আর লতিকা যখন শ্রীদামতান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে বের হলাম তখন বিকেল গড়াচ্ছে। গন্তব্যে পৌঁছে দেখলাম বাড়ির সামনের প্রশস্ত উঠোনে শ্রীদামতান্ত্রিক একটা খাটিয়ায় শুয়ে আছে। দুজন দ্বাররক্ষী যারা ছিল আজ তারা নেই।
ঈশ্বর যেন সত্যিই সেদিন আমার সাথে ছিল, এমন তিথি আমি মনে মনে চেয়েছিলাম। পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে লতিকাকে এগিয়ে দিলাম সদর দরজার ভেতরে। জানি না কোন বিশ্বাস থেকে আমি লতিকাকে সেদিন বলিনি যে এতে তোমার মৃত্যু সম্ভাবনাই প্রবল। কর্ণপিশাচিনী তার সাধককে কখনোই অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে দেবে না। প্রয়োজনে সে তাকে হত্যা পর্যন্ত করতে পারে। কিন্তু আসলে কি জানো, ভালোবাসা যেমন সৃষ্টি করতে পারে প্রজন্মের পর প্রজন্ম, ঠিক তেমনি সে ধ্বংসও করতে পারে দুর্ভেদ্য অমঙ্গল বিশিষ্ট কালো শক্তিকে। লতিকা শ্রীদামের সামনে পৌঁছানো মাত্রই ও লাফ মেরে খাটিয়ায় উঠে বসল। বলল, লতিকা তুমি? আবছা শুনতে পেলাম লতিকার কথা। শ্রীদাম, আমি আমার সিদ্ধান্ত বদলেছি শ্রীদাম। মামা জোর করে আমার এক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি দয়া করে বিয়ে আটকাও, শ্রীদাম। যদি বিয়ে করারই হয়। কথা শেষ হতে পারল না ঠিক করে তৎক্ষণাৎ বিদ্যুৎ ঝলকের মতো লতিকাকে তুলে কেউ শূন্যে আছড়ে ফেলল। শ্রীদাম তান্ত্রিক তখন বুঝে গেছে এই ঘটনার কারণ। ও চেঁচিয়ে বলল, দেখো, ওকে আমি ভালোবাসি। ও তোমার খাদ্য নয়। তাছাড়া তোমাকে তো আমি সময় মতো তোমার প্রসাদ দিয়ে চলেছি। লতিকাকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করবে না তুমি। বাড়ির উঠোনের চারটি দেওয়ালের মধ্যে তখন যে একটা প্রচণ্ড শক্তিশালী কিছু ঘূর্ণিঝড়ের মতো পাক খাচ্ছে তা স্পষ্ট বুঝতে পারছি তখন। শ্রীদাম তান্ত্রিক সেই বিভৎস প্রতিকূলতা পেরিয়ে নিচু হয়ে লতিকার মাথাটি তুলে নিল তার হাঁটুর ওপর। চিৎকার করে বলল, লতিকাকে ছেড়ে দাও, ওকে আমি। কথা শেষ করতে পারল না শ্রীদাম। তার আগেই ওই প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে থেকে ছুটে বেরিয়ে আসা একটি ধারালো কাঠের টুকরো ওর মুখের মধ্যে দিয়ে ঢুকে গলার পেছন দিক থেকে বেরিয়ে গেল। তারপর কিছু ভগ্নাংশের বিরতি, সব পুরোপুরি শান্ত। আমি হতবাক হয়ে চোখের পলকে ঘটে যাওয়া ঘটনাটাকে স্মৃতি আবদ্ধ করছি। এমন সময় সম্বিত ফিরল ঘরে ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার শব্দে। সেদিন লতিকাকে নিয়ে আমি সোজা মণ্ডল মশায়ের বাড়িতে আসি। তাহলে বোঝো একটা ভালোবাসা কতগুলো মানুষকে রক্ষা করতে পারে। তবে এখনো মূল ঘটনা তোমাদের বলিনি। তারানাথের দিকে আমরা এক দৃষ্টে তাকিয়ে রয়েছি। উনি বাঁ হাতে ওনার পুঁটলিটা তুলে নিয়ে বললেন, নিতাই মণ্ডলকে সব জানিয়ে আমি তার পরদিন বাড়ি চলে যাই। হঠাৎ কেমন একটা অসুস্থতা বোধ করছিলাম আমি, তবে বেশি দিন থাকতে পারলাম না। পথ আমায় কখনোই বেশি দিন কোথাও থাকতে দেয়নি। একটা অমোঘ টান অনুভব করতাম কোনো বিষয়ের প্রতি। সব সময় মনে হতো কি একটা কাজ যেন আমার বাকি রয়ে গেছে। যাই হোক, কতদিন পর জানি না, আবার ঘুরতে ঘুরতে একদিন রামজয়পুর শ্মশানের কাছের থেকে যাচ্ছি, হঠাৎ মনে পড়ল সেই পঞ্চমুণ্ডির আসনের কথা। তাই ভাবলাম আর একবার দেখে আসা যাক। কিন্তু গিয়ে দেখি সেখানে তা আর নেই। নিরাশ হয়ে ফিরে আসছি, এই সময় একটা লোকের সাথে দেখা হয়ে গেল শ্মশানের রাস্তাতেই। জিজ্ঞেস করলাম, আচ্ছা, এইখানে একটা বেদি করে একটা পঞ্চমুণ্ডির আসন পাতা ছিল, তাকে এখন সরিয়ে দেওয়া হয়েছে? লোকটি আমায় অবাক করে প্রশ্ন করল, আপনি কি এই গ্রামেই থাকেন? আমি বললাম, মানে আমার বাড়ি এখানেই, তবে আমি এখানে থাকি না। এবার লোকটি বলল, অসম্ভব, কারণ আমার বয়স 60 বছর, আর ছোটবেলা থেকে এখানে আসছি, এই পাড়াতেই থাকি। আমি কোনো বাগচাল বা পঞ্চমুণ্ডির আসন দেখিনি। আমার বাবা কেন ঠাকুরদাও দেখেনি।
তবে তারা বলতেন ওখানে একটা আসনের উপর আগে বাঘছাল পাতা থাকতো। সে তো 100-150 বছর আগের কথা। সেটা আপনি কি করে জানলেন? আমি বললাম, আমি নিজের চোখে দেখেছি পঞ্চমুণ্ডির আসন। কথায় কথায় ভিড় হয়ে গেল ওখানে, সবাই হতবাক। রাস্তা তখন যেন কানে কানে বলল, এখানে বেশিক্ষণ দাঁড়াস না। কে জানে এভাবে কত পথ চলেছি, আজ যা জানা কাল তা হবে অজানা। যেখানে সিদ্ধি লক্ষ্য, সিদ্ধির আসন বা পথ নয়, তাই সাধক এগিয়ে যায় তার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। জীবনী যখন সাধনা এবং ধ্যানমগ্নতায় আবদ্ধ, তখন আধ্যাত্মিকতার পথে হাঁটতে হাঁটতে এরকম কত আসনেই না বসা হয়েছে। লক্ষ্য সিদ্ধির কারণে আজ সেই সকল স্মৃতি জল জল করে ওঠে, যখন পথের ধারে দেখা হয়ে যায় পূর্বজন্মের স্মৃতি বিজড়িত স্থান। ঠাকুরমশাই, এই চিঠিটা পড়ে দেখুন তো। আজ সকালে ডাকে এলো, মনে হচ্ছে বিভূতি কোনো একটা বিপদে পড়েছে। বলো কি হে, কই দেখি। নিজেই পড়ে দেখুন। কিশোরী, চিঠিটা পাওয়া মাত্রই একবার বর্ধমানে চলে এসো। এখানে এক অদ্ভুত ঘটনা ঘটছে। মনের ভুল কিনা জানি না, প্রতি রাতে আমি একটা মাদুলের শব্দ শুনতে পাচ্ছি। একদিন কৌতূহলবশত বাইরে বেরিয়েছিলাম। অফিস থেকে যে ঘরটায় আমার থাকার ব্যবস্থা হয়েছে তার আশপাশটা জঙ্গলে। সারাদিন কাজের সাইডে থাকি, শুধু রাত হলে ঘরে চলে আসি, তবুও শান্তি নেই। আমি অফিসে জানালে হয়তো এখনই লোকজন পাঠিয়ে দেবে, তবে আমি সেটা চাইছি না। তুমি একবার চলে এসো, ঠিকানা রইল। বুঝলাম। এক কাজ করো, তুমি একবার গিয়ে ঘুরে এসো সেখান থেকে। আমি দুটো কবজ দিয়ে দিচ্ছি, দুজন দুটো ধারণ করো। বিপদ যাই হোক তোমাদের দুজনকে স্পর্শ করতে পারবে না। ঠাকুরমশাই, আপনিও চলুন না। তা যেতেই পারতাম, তবে কাল ব্রজভূষণ বাবু আর আমার জামাই এসেছিল বাড়িতে। চারিমায়ের স্বাদ আগামীকাল। তোমার বৌঠানকে নিয়ে সেখানে যেতে হবে। বেশ, তাহলে আমি বেরিয়ে পড়ি। আর দেরি করাটা ঠিক হবে না। ট্রেন দেখে এলাম 40 মিনিট পরেই একটা আছে। আমি এলাম ঠাকুরমশাই। কিশোরী সেদিন পৌঁছালো সন্ধ্যে 7টা নাগাদ। আমি যে অঞ্চলে রয়েছি তার সন্ধ্যা 7টা রীতিমতো গভীর রাতের পরিবেশ বহন করে। যে রিকশায় সে স্টেশন থেকে এসেছে সেটাও তাকে সম্পূর্ণ আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যায়নি। দোমোহানি ঢোকার আগেই চৌরাস্তার মুখে তাকে নামিয়ে দিয়ে গেছে। কিশোরী হাত মুখ ধুয়ে চৌকির উপরে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, জায়গাটা কিন্তু একেবারে মন্দ নয় ভায়া। কোনো সাহিত্যিক বা কবিগোছের মানুষের জন্য এর থেকে অনুকূল জায়গা আর হয় না। আচ্ছা, এবার বলো দেখি ঘটনাটা কি? উপদ্রব বলছো কেন? কেন বলছি সেটা বুঝতে পারবে রাতেই। চা হয়ে গেছে, দাঁড়াও নামিয়ে নি। সেদিন চালে ডালে ফুটিয়ে নিয়ে রাতের খাবার দ্রুত খেয়ে নিলাম। কিশোরী ক্লান্ত ছিল, খাওয়া দাওয়া শেষে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। আমিও যেন ও আশায় বুকে বল পেয়েছি বিস্তর। অন্যদিন যেমন রাত জেগে তটস্থ হয়ে বিছানার উপর বসে থাকি, আজ কিন্তু তার কোনো প্রয়োজন বোধ করলাম না। বরং দক্ষিণের জঙ্গলের দিকের জানলাটা খুলে দিয়ে সেখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। তাতে শেষ টান দিয়ে বাইরে ছুঁড়ে ফেলতে যাব, এমন সময় সেই অস্পষ্ট মাদুলের শব্দ কানে ভেসে এলো। আমি কিশোরীকে ডাকলাম, কিশোরী, কিশোরী ওঠো ওঠো ওঠো, সেই শব্দটা আবার হচ্ছে। শব্দটা বাজতে শুরু করেছে, শুনতে পাচ্ছ কি? কিশোরী লাফ মেরে উঠে বসে কান পাতল আমার কথা মতো। তারপর কুঞ্চিত চোখে বলল, এখানে আদিবাসীদের পট্টি আছে বোধহয় জঙ্গলে।
তারাই এসব করছে। না না না, কোনো আদিবাসী গ্রাম বা পট্টি নেই। আমার অফিসে তাহলে খবর থাকতো। কিশোরী স্থানীয় মানুষদের ব্যাপার পাকা খবর রাখে আমার কোম্পানি। এমনকি আমি কাজে গিয়েও শুনেছি এখানে কোনো বর্বর বা যাযাবর শ্রেণীর অস্তিত্বই নেই। তাহলে তোমার টর্চটা নাও, আমিও টর্চ এনেছি। চলো, আজের উৎপত্তি স্থল নির্ধারণ না করে ছাড়বো না। আমি ও কিশোরী বেরিয়ে পড়লাম দুজন দুটি টর্চ নিয়ে। রাতের অন্ধকারের সাথে মানসিক কৌতূহল মিলেমিশে এক রহস্যময় পটভূমির সৃষ্টি হয়েছে চোখের সামনে। এর আগে যেদিন আমি একা বেরিয়েছিলাম সেদিন এতটা সাহস সঞ্চার করতে পারিনি নিজের মধ্যে। আজ ভয়ের উপাদানটি রহস্যে পরিণত হয়েছে একজন সঙ্গী পাওয়ায়। আমরা দুজন হাঁটু সমান আগাছার জঙ্গল পেরিয়ে ঘন বনানীর মধ্যে প্রবেশ করলাম। টর্চের আলো পর্যন্ত বেশি দূর পৌঁছায় না সে জঙ্গলে। আকাশে মুক্তোর মতন এক ফালি চাঁদ আছে, কিন্তু তা খুব সীমিতভাবেই অনুমতি পাচ্ছে জঙ্গলের ভূপৃষ্ঠতে নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়ার। কিশোরীকে দ্রুত হাঁটতে দেখে আমি খানিক চলার গতি বাড়ালাম। যত এগোই শব্দটা যেন আরো দূরে চলে যায়। আমি বললাম, কিশোরী, আমরা ভুল দিকে যাচ্ছি না তো? কিশোরী ঠোঁটের ওপর আঙুল দিয়ে আমায় শব্দ করতে নিষেধ করল। আমি বিস্মিত হয়ে তার কাছে এগিয়ে গেলাম। পৌঁছে দেখি ওর টর্চের আলো একটি বিশেষ বস্তুর উপর পড়ে স্থির হয়ে রয়েছে। আর সেই বিশেষ বস্তুটি আমার খুব চেনা, কিশোরীরও। অলৌকিক আবিষ্কারের মতো পৃথিবীর কোন অনৈসর্গিক সম্ভাবনার বাস্তবিক সমাপতন হতে গেছে মনে হলো। সেখানে পড়ে রয়েছে একটা পাসিং শোয়ের প্যাকেট। পরক্ষণেই শুনতে পেলাম একটা চিরপরিচিত কণ্ঠ। বিভূতি, এখান থেকে পালিয়ে যাও। যার সাথে ছুটছ সে কিশোরী নয়, সে অন্য কেউ। ততক্ষণে আমি সেদিক লক্ষ্য করে ঘুরে দাঁড়িয়েছি। দেখি একটা মোটা গাছের কাণ্ডের পেছন থেকে মুখ বাড়িয়ে দৃষ্টি বিস্ফারিত করে আমার দিকে তাকিয়ে রয়েছে তারানাথ জ্যোতিষার্ণব। তার হাতে একটি জ্বলন্ত সিগারেট। আমি ঘুরে কিশোরীর দিকে তাকালাম, দেখলাম উক্ত জায়গায় কেউ নেই। এই বিশাল জঙ্গলের মধ্যে নয়নাভিরাম নিস্তব্ধতার মাঝে আমি একা দাঁড়িয়ে আছি। তারানাথের দিকে এগিয়ে গেলাম এক পা দুপা করে। সে কেশে বলল, যাও, বাড়িতে ফিরে যাও। আমি এখন আছি চারির বাড়িতে। রাতে ঘুম আসছে না দেখে বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট টানছি। কথা শেষ হওয়ার আগেই তারানাথ মিলিয়ে গেল অকুস্থল থেকে। একটা ঠান্ডা বাতাস আমার সারা শরীরকে বাস্তবায়িত করে দিয়ে গেল। আমি একবারের জন্য কিশোরীকে খোঁজার চেষ্টা না করে এক ছুটে ফিরে এলাম আমার ঘরে। দরজা দিয়ে বিছানার ওপরে বসে তখন আমি ঠক ঠক করে কাঁপছি। এমন সময় মনে পড়ে গেল সিমডেগায় থাকাকালীন ঠিক এইভাবেই তারানাথের আবির্ভাব হয়েছিল আমার সামনে। পাশাং মারার গানের কথা মনে পড়ে গেল একই সঙ্গে। কোথাও না কোথাও এখানেও সেই আদিবাসী সম্প্রদায়ের একটা ইঙ্গিত আমি পেয়েছি। তবে কি? অনেকক্ষণ ধরে নানা পুরনো অভিজ্ঞতাকে এই ঘটনার সাথে মিশিয়ে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই উদ্ধার করতে পারলাম না। মাঝে একবারের জন্য মনে হলো আমি স্বপ্ন দেখছি না তো। পরক্ষণেই আমার ভুল ভাঙল কিশোরীর ব্যাগের উপরে চোখ পড়তেই। তারানাথের কথা মতো যদি কিশোরী না হয় তাহলে সে কোথায়? সারা রাত অপার বিস্ময়ে চোখ কান সতর্ক করে বসে রইলাম বিছানার মাঝখানে। গ্যাস বাতিটা একবারের জন্যও বন্ধ করিনি। ধীরে ধীরে রাতের আঁধার কেটে গিয়ে ভোর হলো। কিশোরী তবুও ফিরল না। কাজের সাইড থেকে একজন মজুর এসে
আমায় রোজ তার পায়ে ভ্যানে বসিয়ে নিয়ে যায় সেখানে। আজ সে এলে আমি তাকে ফিরিয়ে দিলাম, বললাম আমার শরীরটা বিগড়েছে, আমি 2-3 দিন আসতে পারবো না, পরে গিয়ে কাজ দেখে সবার হিসেব তুলে নেব। সে সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলতে চাওয়া কথাটা পেটের মধ্যে রেখেই বিদায় নিল। আমি বার কয়েক বাইরে বেরিয়ে জঙ্গলের দিকটায় চোখ রেখেছি। মনে মনে ভেবেছি, চিঠি লিখে কি উল্টে বিপদ ডেকে আনলাম আমি? তখন সূর্য মাথার উপর উঠেছে। আমি ঘরের মধ্যে চুপ করে বসে বসে ঘটমান দুর্ঘটনার কথা ভাবছি। এমন সময় বাইরের পাথুরে রাস্তায় পায়ের শব্দ পেয়ে উৎসুক হয়ে বাইরে ছুটলাম। বাইরে বেরিয়ে দেখি কিশোরী নয়, আমায় আরও চমকে দিয়ে ঘরের সামনে এসে দাঁড়িয়েছে আমার নতুন অতিথি তারানাথ তান্ত্রিক। তার মুখে মিটিমিটি হাসি, ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট। বলল, এই তো এসে পড়লাম। বিচলিত হওয়ার কিছু নেই, আজ রান্না বান্নার হাঙ্গামা করতে হবে না। আমি দুজনের খাবার সঙ্গে করেই নিয়ে এসেছি। কিন্তু ঠাকুরমশাই, আপনি আমার ঠিকানা জানলেন কি করে? আর কিশোরী বা কোথায় উদা হয়ে গেল? শান্ত হও, আগে আমার 1 গ্লাস জল খাওয়াও দেখি, বড্ড জল তেষ্টা পেয়েছে। আমি তড়ি ঘড়ি তাকে ঘরে এনে বসিয়ে কুঁজোর থেকে 1 গ্লাস ঠান্ডা জল ঢেলে তাকে দিলাম। তারানাথ এক চুমুকে সবটুকু জল গলদ্ধকরণ করে বলল, তোমার এই জায়গাটা ভালো নয় বিভূতি। প্রথমত রিক্সা, গরুর গাড়ি কিছুই এদিকে আসতে চায় না, তার উপর সম্পূর্ণটাই জঙ্গলে ঘেরা। আমি আরো অস্থির হয়ে উঠছি দেখে তারানাথ বলল, দাঁড়াও দাঁড়াও বলছি। তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো, কিশোরী কাল আসার আগে তোমার ঠিকানাটা আমায় দিয়ে এসেছিল। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, কিশোরী কোথায় তা আমিও জানি না, তবে সে কোন জায়গার থেকে উধাও হয়েছে তা আমি বুঝতে পেরেছি। কোন জায়গার থেকে ঠাকুরমশাই? তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার এখানে ঢোকার মুখে যে চৌরাস্তায় কিশোরীকে রিক্সা থেকে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে কিছুটা তোমার ঘরের রাস্তার দিকে এগিয়ে এলে এই একটা মোটা তেঁতুল গাছ পড়ে। আশা করি তুমি লক্ষ্য করেছ। সেই স্থান থেকেই কিশোরী উধাও হয়েছে। কাল লক্ষণ শাস্ত্র নিয়ে রাতের বেলায় একটু বসেছিলাম চারি মায়ের শ্বশুর বাড়ির ছাদে গিয়ে। সেখানের থেকে যেটুকু জ্ঞান অর্জন করলাম তা মোটেই ভালো নয়। আচ্ছা, তোমার হাতে সেই তাবিজটা এখনো আছে তাই না, যেটা তুমি সিমডেগা থেকে ফিরে আসার পরে আমি তোমাকে দিয়েছিলাম? আমি আমার হাত তুলে তারানাথকে নিশ্চিত করলাম। তারানাথ খানিক চুপ করে থেকে বলল, প্রেতের লক্ষণ না জেনে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না। সময় একেবারেই ভালো নয়, আন্দাজে ঢিল ছোড়াটা এই সময় ঠিক হবে না। এসো এখন খাওয়া দাওয়া সেরে ফেলি। তুমিও মনে হচ্ছে সারা রাত ঘুমাওনি। খেয়ে স্নান করে একটু ঘুমিয়ে নাও। রাতে কি হয় বলা যায় না। বুঝলাম আগত সময়গুলো আমার জীবনের সবথেকে রোমহর্ষক সময়ের তকমা নিতে চলেছে। সবসময় তারানাথকে প্রশ্ন করে বিভ্রান্ত করতে আমার ইচ্ছে করে না। আমি তার কথা মতো কুয়োর জল তুলে স্নান করে তারানাথের নিয়ে আসা খাবার খেয়ে বিছানায় শুলাম। ছোটবেলার থেকেই মা পাশে শুয়ে থাকলে সমস্ত চিন্তা দুশ্চিন্তা নিজের থেকেই দূর হয়ে গিয়ে চোখের পাতায় ঘুম নেমে আসত। এই ক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম হলো না। তারানাথ আমার ঘরে রয়েছে বিধায় আমার মনের ভেতর থেকে সমস্ত অপার্থিব চিন্তাগুলো সন্ধ্যা পূর্বের পড়ন্ত বিকেলের হিমেল হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। রাত্রে ঘুম ভাঙল সেই মাদুলের শব্দে। আমি লাফিয়ে উঠে বসলাম। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমি শুকনো গলায় ডাকলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আছেন?
কোনো উত্তর পেলাম না। আমি হাতড়ে হাতড়ে বিছানা থেকে নামলাম। এমন সময় দরজার দিকটা আলোকিত হয়ে উঠতে আমি সেদিকে এগিয়ে গেলাম। বাইরে এসে দেখি তারানাথ হাতে গ্যাস বাতি নিয়ে জঙ্গলের দিকে ফিরে চোখ বুজে দাঁড়িয়ে রয়েছে। আমি তার কাছে গিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলাম, শুনতে পারছেন ঠাকুরমশাই? তারানাথ ঈষৎ মাথা নেড়ে বলল, চলো দেখি, দরজাটা টেনে দিয়ে এসো। দরজায় শেকল তুলে আমি ঠাকুরমশাইয়ের পিছু নিলাম। মাঝে মাঝেই শুনতে পেলাম উনি বিড়বিড় করে কিছু বলছেন আর এগোচ্ছেন। তবে আজ কিন্তু শব্দটির স্থান পরিবর্তন হচ্ছে না। তারানাথ মাঝে মাঝেই হাঁটার দিক পরিবর্তন করে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে কিছুটা। তার চলন দেখলেই মনে হয় ঘটনাপটের সঠিক দিক বরাবরই সে এগিয়ে চলেছে এবং তাতে তার কোনো সন্দেহ নেই। আরও বেশ খানিকক্ষণ বিক্ষিপ্তভাবে জঙ্গল ভেঙে এগিয়ে যাওয়ার পর অনতি দূরে থেকে একটা হলদে আলোর আভা কৃষ্ণ কালো অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে বলে মনে হলো। তারানাথ বলল, ওখান থেকেই আসছে শব্দটা। যতটা পারো নিঃশব্দে এগিয়ে চলো, আর এই আলোটা তোমার হাতে নাও। একটু জ্যোতি কমিয়ে দাও তো। তাই করলাম। ধীরে ধীরে ওই আলো লক্ষ্য করে এগোচ্ছি, আর হৃৎপিণ্ড যেন খঞ্জন পাখির মতো চঞ্চল হয়ে উঠছে। তারানাথ হাতের ইশারায় আমায় সাবধান হওয়ার ইঙ্গিত করতেই আমি চোখের দৃষ্টি আরো প্রখর করলাম সামনের দিকে। দেখলাম একটা গম্বুজ আকৃতির বিশাল বস্তুর চূড়ার উপর দাউ দাউ করে আগুন জ্বলছে। জঙ্গলের কোন প্রান্ত থেকে এত কুকুর ডেকে চলেছে বুঝতে পারলাম না। হঠাৎ লক্ষ্য করলাম যে অঞ্চলে সে আগুন জ্বলছে ঠিক সেখানেই জনা দশেক অর্ধনগ্ন অসভ্য শ্রেণীর লোক সে আগুনকে কেন্দ্র করে ঘুরছে আর মাদলের তাল তুলছে সমস্বরে। তারানাথ আঙুল তুলে গলা নামিয়ে বলল, কিশোরীকে দেখতে পারছো? তার অঙ্গুলি নির্দেশ লক্ষ্য করে দেখলাম লোকগুলির থেকে কিছুটা দূরে একটি মোটা গাছের গুড়ির সাথে কিশোরীকে বেঁধে রাখা হয়েছে। তারানাথ এক পা দু পা করে পেছাতে শুরু করেছে দেখে আমিও পেছোতে লাগলাম। আমার মাথায় হঠাৎ বিশ্রী একটা যন্ত্রণা হলো। কার্যকারণ বুঝতে না পেরে খানিকটা জঙ্গলের দিকে চলে আসার পর আমি জিজ্ঞেস করলাম, কিশোরী এখানে এলো কিভাবে? ওরা ওকে বেঁধে রেখেছে কেন? ঠাকুরমশাই, আমি কি পুলিশে খবর দেব? শান্ত হও, এ পুলিশের কাজ নয়। যা এখন চোখের সামনে দেখলে তা এতদিন দেখতে পাওনি কেন বুঝতে পারছো না? আমার মুখের থেকে কথা সরল না। তারানাথ ফেরার রাস্তা ধরল। ঘরে ফিরে এসে সে বলল, কিশোরীর আজ কোনো বিপদ নেই, তাই ফিরে এলাম এখানে। তাছাড়া যাদের দেখছো তারা কেউ কিন্তু শরীরধারী মানব নয়। প্রত্যেকের পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে অনেক পূর্বেই। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তবে তবে আমরা দেখতে পেলাম কিভাবে? তারানাথ আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, আমার মানসিক শক্তি তোমার মধ্যে স্থাপন করেছিলাম বলেই তুমি দেখতে পেয়েছো আজ, না হলে তুমি আগের থেকেই দেখতে পেতে। তারানাথের রপ্ত শক্তির ওপরে আমার কোনো সন্দেহ নেই। বললাম, ঠাকুরমশাই, কিশোরীকে আমরা ছেড়ে এলাম কেন? তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, কিশোরীকে আজ ছাড়িয়ে আনতে গেলে দুজনেই বিপদে পড়তাম। তোমায় আগেও তো বললাম, যে কোনো শক্তির সাথে মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ার পূর্বে আগে সেই শক্তির সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। এই গ্রামের কোনো আদি বাসিন্দার সাথে তোমার পরিচয় আছে কি? একটু ভেবে উত্তর দিলাম, হ্যাঁ আছে দুজনের সাথে, কিন্তু তারা আদি নয়। তাদের কাছের থেকে পুরনো মানুষের খোঁজ নেওয়া যেতে পারে। বেশ, তবে কাল ভোরবেলাতেই আমরা বেরিয়ে পড়ব, কেমন?
খুব শীঘ্র এই কয়েকটা কথা আমায় জানতে হবে। কেন যে কিশোরীটাকে একা ছেড়েছিলাম, এমন দিনে অনুষ্ঠানটাও পড়ল। উফ। এতদিন পর্যন্ত কেবল এই বৃদ্ধের মুখে অতীতে ঘটে যাওয়া তার কিছু অলৌকিক ঘটনার কথা শুনেছি, তবে এমন পরিস্থিতিতেও তার ঠান্ডা মাথায় সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা আমার কাছে তারানাথের চরিত্রকে আরও রহস্যময় করে তুলল। সে রাতে আমার ঘুম এলো না। তারানাথ দেখলাম দিব্যি নাক ডেকে ঘুমোলো বাকি রাতটুকু। ভোর নাগাদ যখন আমার একটু তন্দ্রা মতো এসেছে, ঠিক তখনই বৃদ্ধের কণ্ঠ শুনতে পেলাম। ওঠো হে, তোমায় ডাকতেও খারাপ লাগছে, এদিকে তুমি ছাড়া যাবই বা কার কাছে। উঠে পড়লাম। ভারী চোখের পাতায় একটু কুয়োর ঠান্ডা জলের ঝাপটা দিতেই ঘুম কেটে গেল। তারানাথকে নিয়ে দোমোহনির ভিতরে গ্রামের দিকে এগোলাম। এই অঞ্চলের নামকরণ হয়েছে যে বিশাল দিঘির কারণে। ওই অঞ্চলে দিঘি পার বরাবর একটা ছোট্ট গ্রাম রয়েছে। গ্রাম বলতে গোটা বিশেক বাড়ি নিয়ে একটা পাড়া। সে পাড়ার থেকে দুজন যায় আমার কাজের সাইডে মজুর খাটতে, একজন রাম আর অন্যজন সুবল। দিঘির পাড়ে ঘুরতে গিয়ে আমি ওই গ্রামে একদিন ঢুকেছিলাম, তাই ওই দুজনের বাড়ি আমি চিনতাম। আমি তারানাথকে নিয়ে প্রথমে সুবলদের বাড়িতে গেলাম। আমায় দেখে তো ওর চোখ একদম ছানা পড়া। ভেবেছে হয়তো কাজের কোনো ক্ষতি দেখে আমি ওর কাছে জবাব চাইতে এসেছি। কাপা গলায় বলল, কি হয়েছে সাহেব, এখানে আপনি? সুবল, আমি একটা সাহায্য চাইতে এসেছি। আমার কথা শুনে ঢোক গিলে ও একবার তারানাথের দিকে তাকালো, তারপর বলল, সাহায্য? কি সাহায্য সাহেব? তোমাদের গ্রামে এখন সব থেকে পুরনো লোক কে আছে বলতে পারবে? সবচেয়ে পুরনো লোক? হ্যাঁ, নিমাই দাদু আছে সব থেকে পুরনো, কিন্তু কানে এখন আর তেমন শোনেন না। কেন বলুন তো? আমাদের একটু নিয়ে চলো দেখি। হ্যাঁ, আসুন না, এই আবার কি এমন কাজ, আসুন আসুন। আমরা ওর পিছু নিলাম। বিলের ধারের বুক সমান ঘাস বনের মাঝের থেকে পায়ে হাঁটা সরু সুরকি। সে পথ ধরে আরও 5 মিনিট হাঁটার পর গ্রামের একদম শেষ প্রান্তে একটি ছোট্ট অস্থায়ী কুটিরের সামনে গিয়ে পৌঁছালাম। সুবল বাইরে দাঁড়িয়ে হাঁক ছাড়ল। নিমাই দাদু, নিমাই দাদু গো, বাড়িতে আসো। ও নিমাই দাদু। ঘরের থেকে ঘোর সর্দি জড়ানো বুকের ঘ্যান ঘ্যানে কাশির শব্দ শুনতে পেলাম। সুবল হাতের ইশারায় আমাদের ভেতরে ঢুকতে বলল। ভেতরে এসে দেখলাম একজন শীর্ণকায় মৃত্যু শরণার্থী অনেক কষ্টে উঠে বসার চেষ্টা করছে। তারানাথ করজোড়ে তার চৌকির এক কোণে গিয়ে বসল, তারপর বলল, বাবা, আমার নাম তারানাথ। আমি একটা কথা জানতে এসেছি আপনার কাছে। আসলে আমার এক বন্ধু বিপদে পড়েছে। ওকে বাঁচানোর জন্য কয়েকটা বিষয় আমার জানা খুব প্রয়োজন। তারানাথের এতক্ষণ বলে যাওয়া কথাগুলির পরেও বৃদ্ধের মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো না। সুবল একটু মাথা ঝুঁকিয়ে বলল, বাবা একটু জোরে বলুন, উনি খুব কম শোনেন। তারানাথ একটু গলা ঝেড়ে একই কথা আরও একবার উচ্চস্বরে বলল। বৃদ্ধ এবার তার দিকে তাকালেন, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, কি জানতে চাও? এই গ্রামটা কি আগে সাঁওতাল উপজাতির গ্রাম ছিল? বৃদ্ধ হ্যাঁ বাচক মাথা নাড়লেন, তারপর সুবলের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করলেন, আপনি কি তাদের ব্যাপারে কিছু জানেন? সুবল মাথা ঝাঁকিয়ে না বলে দিতেই তারানাথ আবার বৃদ্ধের দিকে চাইল, তারপর বলল, ওদের ব্যাপারে আর কি জানেন, কিছু বলতে পারবেন? বৃদ্ধ চোখ বুজে আবার চৌকিতে শুয়ে পড়ল ধীরে ধীরে। বলল, ছিল এখানে আগে সাঁওতালরা অনেক বছর ধরে। পরবর্তীতে ওরা নিজেরাই নিজেদের শেষ করেছে। কি করে? ওরা এক অপদেবতার পুজো করত, তার নাম সরাই বোঙা।
সে দেবতা সমৃদ্ধি, সন্তান সব দেওয়ার ক্ষমতা রাখত, কিন্তু তার পরিবর্তে তাকে দিতে হতো প্রতি মাসে একটি করে মানুষের প্রাণ। আমরা আশেপাশে যারা ছিলাম সকলে তখন বাড়ি ছেড়ে পালাতে শুরু করি একে একে। খবর পাই তারা নাকি ভিন পাড়ার থেকে মানুষজন তুলে এনে বা মেরে এনে দেবতার পায়ে বলি দিত। পরবর্তীতে জানা যায় তারা নাকি নিজেরাই একে একে দল বেঁধে নিজেদের একজন করে হত্যা করতে শুরু করে। অবশেষে যেদিন দেখলো আর মাত্র 2 জন জীবিত আছে, সাঁওতাল গ্রাম পুরো শূন্য, তখন একে অপরের উপর আক্রমণ করে বসে এবং সেই লড়াইয়ের পরিণতিতে যে কি হয় তা কেউ জানে না। তারা আদেও বেঁচে ছিল না মরে গেল তার কোনো হদিশ হয়নি। কিন্তু এসব জেনে তোমরা কি করবে? তারানাথ এতদিন ধরে হয়ে আসা সমস্ত ঘটনাটা সবিস্তারে বর্ণনা করল বৃদ্ধের সামনে। বৃদ্ধ কুঞ্চিত দৃষ্টিতে আমাদের মুখের দিকে কয়েকবার দৃষ্টি ঘুরিয়ে চুপ করে শুয়ে রইল। আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করে বেরিয়ে এলাম বাইরে। তারানাথ সুবলের দিকে তাকিয়ে বলল, দেখো সুবল, আমি চাই না তোমাদের মনিবের কাজের জায়গাটায় কোনো রকম কোনো ক্ষতি হোক। তাছাড়া বিভূতি আমার খুব ভালো বন্ধু, তাই এখন তুমি যা যা শুনলে একটা কথাও যেন কোনো ব্যক্তির সাথে আলোচনা করো না। সবে ঘটনার একটা দিক জানতে পেরেছি, বাকিটা জেনে গেলে আমি চেষ্টা করব সব আবার স্বাভাবিক করে দেওয়ার। শোনো সুবল, তুমি কয়েকটা দিন কাজে যেও না, আমি তোমার পারিশ্রমিকের টাকা কাটবো না। আমি বিষয়টাকে আরও শক্তপোক্ত করার জন্য এই পদক্ষেপ নিলাম। জানি এসব গ্রামের মানুষদের বিশ্বাস নেই, তাই আর কি যতটা নিরাপদে ব্যাপারটা রাখা যায়। সুবল আমার কথা শুনে যে খুশি হয়েছে তা ওর মুখ দেখেই বুঝলাম, এবং এই বিশ্বাসও জন্মালো যে সে আর যাই হয়ে যাক মুখ খুলবে না বাইরে কোথাও। আমরা আবার ফিরে এলাম বাড়িতে। তারানাথ আপন মনে কিছু ভাবতে ভাবতে এগোচ্ছিল, তাই তাকে চলতি পথে কোনো প্রশ্ন করিনি। বাড়িতে ফিরে এসে বললাম, কিশোরীকে নিয়ে খুব চিন্তা হচ্ছে ঠাকুরমশাই, আপনি কিছু ভাবলেন? তারানাথ চিন্তিত মুখে আমার দিকে চাইল, বলল, কিশোরী এখানে আসার আগে আমি ওর কাছে 2টো কবজ দিয়ে দিয়েছিলাম, একটি তোমার জন্য এবং একটি ওর জন্য। সেগুলো যতক্ষণ ওর কাছে আছে ততক্ষণ ওরা ওর কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমি ভাবছি ওরা কিশোরীকেই ধরলো কেন? তোমার সাথেও তো এটা আগে ঘটতে পারত। এই কথাটা আমার মাথাতেও যে এসেছিল না তা নয়। আমি একটু তারানাথের দিকে এগিয়ে বসলাম। তারানাথ আপন মনে একবার মাথা নেড়ে বলল, কিশোরী নিশ্চয়ই কিছু একটা গোল বাঁধিয়েছে, যেটা আমরা জানতে পারছি না। তাহলে উপায় একটাই, আমায় কিশোরীর মনের সাথে মনোসংযোগ করতে হবে। তান্ত্রিক মতে এই ক্রিয়াকেই বলা হয় মৌনচারণ। আমি আমার মানসিক সত্তাকে বিলীন করব কিশোরীর মনে, ফলে তার বর্তমান পরিস্থিতি ও ফেলে আসা ঘটনার কারণ সমস্তটাই জানতে পারবো আমি। কিন্তু এই প্রক্রিয়ার ক্ষতির দিক হলো, মৌনচারণ প্রক্রিয়া চলাকালীন পীড়িত মানুষটির আপাতভাবে নিজস্ব জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। এমতো অবস্থায় যদি কিশোরী কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তবেই বিপদ। তোমরা আমার খুব কাছের মানুষ, বুঝলে? তোমাদের সঙ্গে কোনো রকম ঝুঁকি নিতেও মনটা সায় দেয় না। কিন্তু ঠাকুরমশাই, কিশোরীর সাথেই এমন কেন হলো? আর এটা ছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। কোনো উপায় অন্তর নেই। চলো আমরা একবার বেরোই, দেখি কিছু পাওয়া যায় কিনা। কোথায়? যেখান থেকে কিশোরী উধাও হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম। আমি সেই প্রথম দিন যেদিন এখানে এসেছিলাম তারপর থেকে স্টেশন মুখও এই রাস্তাটায় যাওয়া পড়ে।
কাজেই কাজের সাইডে যেতে গেলে দোমোহানি আসার চৌরাস্তার মোড়ের আগের থেকেই ডান দিকের জঙ্গলের ভেতর থেকে একটি অস্থায়ী পথ চলে যেতে হয়। আর যদি নিতান্তই কোনো জিনিস আনবার প্রয়োজন পড়তো তবে কাউকে না কাউকে দিয়ে আনিয়ে নিতাম। তারানাথকে যাওয়ার পথে আমার কাজে যাওয়ার রাস্তাটা দেখালাম। তারপর আরও খানিকটা হেঁটে পৌঁছালাম সেই তেঁতুল গাছের তলায়। তারানাথ বলল, আমার সাথে সাথে থাকবে আর চোখ কান খোলা রাখবে। এই জায়গায় নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। কাল যে লক্ষণ দেখতে পাইনি আজ তা পাচ্ছি। অবাক হয়ে প্রশ্ন করলাম, কি দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই? তারানাথ আমার দিকে স্থির দৃষ্টিতে চাইল, তারপর বলল, তুমি দেখবে, দাঁড়াও তবে, ভয় পাবে না তো? আমি ভ্রুকুটি করে তারানাথের দিকে চাইলাম। তারানাথ আমার দিকে কয়েক পা এগিয়ে এসে বলল, আমার মানসিক শক্তি তোমার মধ্যে স্থাপন করলে তুমি দেখতে পারবে ঠিকই, কিন্তু এমন অবস্থায় তুমি যদি ভয় পেয়ে যাও তবে আমার জন্য সেটা বড্ড খারাপ হবে। তখন আমি খেয়েই খুঁজে পাবো না। বোঝোই তো, বয়স হয়েছে এখন। তারানাথের কথা শুনে একটু অপ্রস্তুত লাগলেও বললাম, ঠাকুরমশাই আমি প্রস্তুত। যদি এটা করে কোনো রকম উপকার হয় তবে আপনি করুন, আর যদি ক্ষতি হয় তবে। কাল রাতেই এই কাজ করেছি। জঙ্গল থেকে চলে আসাকালীন শরীরে কোনো অস্বস্তি বোধ করছিলে কি? আমার মনে পড়ে গেল, কাল যখন আমি ওই ভয়ঙ্কর বিভীষিকাময় দৃষ্টান্তের দিকে তাকিয়েছিলাম তখন আমার মাথাটায় কেমন একটা যন্ত্রণা করে উঠেছিল। ঈষৎ মাথা ঝাঁকিয়ে তারানাথের অনুমানকে সঠিক বলে প্রমাণ করলাম। তারানাথ একটু ভেবে বলল, আমি তোমায় এই শক্তিতে আবদ্ধ করছি, তবে মনে রাখবে, যাই দেখো না কেন, আমার অনুমতি ছাড়া কোনো রকম ক্রিয়া সে ঘটনার বিপরীতে তুমি করবে না। আমি সম্মতি জানালাম। তারানাথ আমার দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে বলল, এবার চোখ বুজে ফেলো। তাই করলাম। কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? কান সজাগ করলাম। মনোসংযোগ হওয়া মাত্রই আমি চমকে উঠলাম। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সেই অস্থির মাদলের শব্দ, যে শব্দ প্রতি রাতে আমি শুনতে পাই। এবার চোখ খোলো। বিস্মিত হয়ে চোখ খুললাম এবং সাথে সাথে বুকের ভেতরটা কেঁপে উঠল সামনের দৃশ্য দেখে। দেখলাম তারানাথের পেছনে গোটা তিনেক অদ্ভুত দর্শন মূর্তি স্থির দৃষ্টিতে তার পিঠের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি হাত নেড়ে তারানাথকে সাবধান করতে যাব, তারানাথ চোখ বিস্ফারিত করে আমায় শাসিয়ে দিল। নিজেকে সংযত করাটা সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলে মনে হলো আমার। কিন্তু তারানাথ বলেছে, আমি যাই দেখি না কেন কোনো রকমের অভিব্যক্তি প্রকাশ সেই ঘটনার বিপরীতে করা যাবে না। আমি চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলাম, শুধু এই তিনজন নয়, আমাদের আশেপাশে এমন অনেক ছায়ামূর্তি রয়েছে যারা পাথর দৃষ্টিতে আমাদেরকেই পর্যবেক্ষণ করছে। আমি তারানাথের দিকে কিছুটা এগিয়ে যেতে সে বলল, এবার খোঁজ শুরু করো। যারা দাঁড়িয়ে আছে তারা থাকুক, আমি যতক্ষণ আছি, তোমার হাতে আমার দেওয়া তাবিজ যতক্ষণ আছে ততক্ষণ তারা কোনো ক্ষতি করতে পারবে না। এসো। তারানাথের পেছন পেছন বাঁ দিকে জঙ্গলের ভেতরে ঢুকলাম। যত ছায়ামূর্তি দেখতে পাচ্ছি তারা সবগুলোই ওই বাঁ দিকের জঙ্গলের মধ্যেই অবস্থান করে আছে। আমার বাড়ির থেকে যে শব্দ শুনতে পাই তাও এই জঙ্গলের দিকের থেকেই যায়। একটা জিনিস লক্ষ্য করে বুকের ভিতরটা শিউরে উঠল। তারানাথ পরপর দুটো ছায়ামূর্তি ভেদ করে সামনের দিকে এগিয়ে গেল।
তার মানসিক শক্তি যতই আমার মনের মধ্যে স্থাপন করা হোক না কেন, আমি কিন্তু প্রত্যেকটা অশুভ উপস্থিতিকে এড়িয়ে এড়িয়ে নিজেকে বাঁচিয়ে এগিয়ে চলেছি। হাঁটতে হাঁটতে তখন ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আমরা। লক্ষ্য করলাম একটা মোটা শিশু গাছের গোড়ায় একদল অদ্ভুত দর্শন জীবের ভিড়। প্রত্যেকের শরীরে কোনো না কোনো অংশ খুবলে উঠে গেছে কোনো অজ্ঞাত দুর্ঘটনাগ্রস্ত হয়ে, কিন্তু ক্ষত স্থানগুলিতে রক্তের কোনো ছাপ নেই। সাদা মাংসের মতো কিছু জড়ো হয়ে আছে সেসব স্থানে। তারানাথ বলল, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। বলে সে এগিয়ে গেল সেই অপার্থিব অস্তিত্ব সমষ্টির দিকে। ঠাকুরমশাইয়ের পদশব্দ পেয়ে কিনা জানি না, সামনের মানুষরূপী ক্ষত বিক্ষত জীবগুলি একসঙ্গে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। তাদের প্রত্যেকের চোখ মুখ কেমন এক দুঃখ বা যন্ত্রণার ছাপ। কয়েকজনের চেহারা ভয়াবহ, কোনো দুর্ঘটনার স্মৃতি বহন করছে বোধহয়। তাদের মধ্যে একজন একটা ধারালো বল্লম জাতীয় অস্ত্র বের করে এক হৃদয় বিদেহী চিৎকার করে উঠল এবং সেই অস্ত্র ছুঁড়ে মারল তারানাথকে লক্ষ্য করে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। নিজের অন্যতম কাছের মানুষকে এমন অজ্ঞাতভাবে হারিয়ে ফেলার ভয়তে কণ্ঠ থেকে আপনাতেই এক আর্তনাদ বেরিয়ে পড়ল, ঠাকুরমশাই! দেখেছো কি কারণে আমি ভয় পাচ্ছিলাম? বাড়তে থাকা হৃৎপিণ্ডের মধ্যেও তারানাথের এই স্বাভাবিক কণ্ঠ শুনে চমকে উঠলাম। চোখ খুলে দেখি আমরা সেই চৌরাস্তার মোড়ের তেঁতুল গাছের তলাতেই দাঁড়িয়ে রয়েছি। তারানাথ আমার ঘাড়ে হাত রেখে বলল, চলো বাড়িতে চলো, আমি যা দেখার দেখে নিয়েছি। বাড়িতে গিয়ে তোমায় সবটা বলছি, চলো। আমরা বাড়িতে ফিরে এলাম। আমার মাথাটা ঠিক আগের দিনের মতন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। তারানাথ নিজে হাতে কলসি থেকে এক ঘটি জল ঢেলে আমার হাতে দিয়ে বলল, নাও, খেয়ে নাও। দোষ তোমার নয়, তোমার জায়গায় আমি হলেও ঠিক এমনই চমকে উঠতাম। কিন্তু আসল ব্যাপারটা কি জানো? তুমি এবং আমি ওই তেঁতুল তলায় দাঁড়িয়ে এতক্ষণ যা যা দেখেছি তা জলের মতো সত্য। আগে একটা কথা বলি, তোমার মনে হয়তো প্রশ্ন আসছে যে কিভাবে আমরা একই জায়গায় দাঁড়িয়ে থেকে আশপাশটা বিচরণ করলাম, তাই না? এই কথা তোমাদের আগেও বলেছি। আগমতন্ত্রের জ্ঞান থাকলে অন্ধেরও হস্তি দর্শন হয়। যাক, শাস্ত্রবাক্যে যাব না, সেসব না হয় মোটলেনে একদিন হবে ক্ষণ। তবে বিভূতি আমি এক ঝলকের জন্য হলেও স্পষ্ট দেখেছি। যে জিনিসকে কেন্দ্র করে ওরা দাঁড়িয়েছিল তা একটি ভয়ঙ্কর দর্শন পাথরের মূর্তি। হাঁটু সমান উচ্চতায়, তার মাথার চুল নেমেছে মাটি পর্যন্ত, কপালে একটা বাদামি কালশিটে দাগ। শোনো, তোমাদের আরো একটা ঝক্কি পোয়াতে হবে। এখনো আমি মুক্তির পথ খুঁজে পাইনি। শুধুই যদি অলৌকিকতার সঙ্গে দ্বন্দ্ব হতো তবে এতটা অপ্রস্তুত বোধ করতাম না। কিন্তু এক্ষেত্রে বিপরীত শক্তি এক দেবতা, আর নিমাই দাদুর কথা অনুযায়ী সে দেবতার নাম সরাই বঙ্গা। আমি ঢোক গিলে প্রশ্ন করলাম, তাহলে এখন উপায়? তারানাথ দাড়ির ওপরে একবার মোলায়েম ভাবে হাত বুলিয়ে বলল, আশেপাশে কোনো সাঁওতাল গ্রাম আছে জানো কি? আশেপাশে নেই, সে আছে প্রায় 40 কিলোমিটার দূরে। আমার কাজের সাইডে আসতো কাজ করতে ওরা, এক লরি ভরে। তাহলে ওখানেই চলুন, কাজ শেষ হবে সেই সন্ধ্যার সময়। তারানাথ উঠে দাঁড়িয়ে পুটলি কাঁধে নিল। আমিও জুতো জোড়া বদলে বেরিয়ে পড়লাম কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। 2 দিন পর আমায় দেখে প্রত্যেকে হাতের কাজ ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। গুটি কয়েকজন ছাড়া সবার নাম কিন্তু আমি তখনও জানতাম না। মঙ্গল নামের এক যুবক ওদের দলনেতা এবং সেই সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। তাকে ডেকে এনে তারানাথের সামনে দাঁড় করালাম।
তারানাথ বলল, এখানে নয়, একটু অন্য জায়গায় গেলে হয় না? আমার দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটা তাঁবু বাঁধা ছিল পাশেই। আমরা তিনজন তার ভেতরে প্রবেশ করলাম। মঙ্গলের মুখে বিস্ময়ের ছাপ। সে বসে পড়ে বলল, কি হয়েছে রে বাবু? শুনলাম তোর বড় অসুখ বেঁধেছে। তা বেঁধেছে বই কি, তবে তার থেকে গুরুতর একটি কারণে তোমার কাছে ছুটে এসেছি। ঠাকুরমশাই, ওর নাম মঙ্গল। বেশ, মঙ্গল, তুমি সরাইবঙ্গা দেবতার ব্যাপারে কিছু বলতে পারবে কি? মঙ্গলের চোখ বড় বড় হয়ে উঠল। বলল, জি বাবা, পারবো। সে তো বড় ভয়ঙ্কর। মানুষের প্রাণ দিয়ে তার থেকে ধন সম্পদ আদায় করতে হয়। কেন, বাবুর বাড়ির ওখান থেকে যে দোল থাকতো বহু বছর আগে, তাদের কি হয়েছিল শুনিসনি? সরাইবঙ্গার পাট সব সময় রক্ত দিয়ে ভিজিয়ে রাখতো ওই গ্রামের লোক। অবশেষে একজন ছাড়া নাকি গ্রামের কেউ বেঁচে ছিল না। সরাইবঙ্গার পিঠ কোথায় জানা আছে কি? হ্যাঁ, জানবো না কিনে। বাবা কাকার মুখে শুনেছি দূর দূর থেকে সেখানে দেবতাকে দেখার জন্য বস্তি উঠে আসতো ওখানে। তবে বেশি দিন সেসব কাফির বস্তি টিকতে পারত না। এক এক করে মানুষ মরতে শুরু করত বস্তির। আসলে আমরা ছাড়া কোনো কোনো জাতির মানুষই এই সব খবর রাখে না, কিন্তু বাবা আমাদের রাখতে হয়। কারণ দেব দেবী আমাদের সম্প্রদায়ে এক বিশাল জায়গা নিয়ে থাকে। তা তোমাদের কি করে বলবো? কিন্তু কি হয়েছে বলো তো? এই দোমোহানির সরাইবঙ্গা আবার জেগে উঠেছে। আমাদের এক বন্ধু খুব বিপদে। ওই দেবতার হাতের থেকে ছেলেটিকে বাঁচাতে হবে। কিভাবে এই বঙ্গাদেবকে শান্ত করা যায় জানো কি? মঙ্গল ভয়ার্ত চোখে তারানাথের দিকে তাকালো। তারপর বলল, নিশ্চয়ই কোনো মানুষ এই কাজ করেছে বাবা, নইলে সরাইবঙ্গা নিজে নিজে আসবে না। বছরে একদিন কেবল এই দেবতা মাটির থেকে বাইরে বের হয়। কোন দিন? মঙ্গলের চোখে আতঙ্ক দেখতে পেলাম। সে কাঁপা কাঁপা গলায় বলল, তোদের বন্ধু কি ওই দিন সেই জঙ্গলে গিয়েছিল? আমি চমকে উঠে তারানাথের দিকে তাকালাম। দেখলাম তারানাথের চোখ পর্যন্ত বিস্ময়ে বড় হয়ে এসেছে। মঙ্গলের দিকে ঝুঁকে পড়ে প্রশ্ন করল, তাহলে কি? পুলিশ কি বাবু? তাহলে তো সে আর বেঁচে আছে, কিন্তু কোথায় আছে তা আমরা জানি না। আমারই ভুল। তোমার মতো কিশোরীকেও যদি মধুসুন্দরী দেবী আহ্বানের বীজ মন্ত্র শিখিয়ে দিতাম, তবে তার অবধি পৌঁছতে পারতাম সহজেই। আমি নিশ্চিত সে এখন আমাদের দুজনকে পাগলের মতো তার পাশে চাইছে। এক মুহূর্তের জন্য সিমডেগার সেই রাতের কথা মনে পড়ে গেল, যে রাতে তাঁবুর থেকে বেরিয়ে আমি মধুসুন্দরী দেবীর নাম নিয়ে তারানাথকে স্মরণ করেছিলাম এবং সে উপস্থিত হয়েছিল। মঙ্গল ফ্যাল ফ্যাল করে তারানাথের মুখের দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর বলল, যদি বেঁচে থাকে তাহলে আমি একটা চেষ্টা করতে পারি। চল আমার সঙ্গে, চল। আমরা বেরিয়ে পড়লাম মঙ্গলকে সঙ্গে নিয়ে। তখন সূর্য পশ্চিমে ঢলতে শুরু করার কথা, কিন্তু কখন যে আকাশে এমন দুর্যোগের পূর্বাভাস জন্মেছে টের পাইনি। পায়ে হেঁটে যখন আবার তিনজনে সেই তেঁতুল গাছের নিচে এসে পৌঁছালাম, তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গল বলল, এই জঙ্গলের নামে অপবাদ আছে। সাধারণত বহু বছর ধরে এর মধ্যে কেউ ঢোকে না, এবং ঢোকার প্রয়োজনও হয় না বলে মানুষ ভুলেই গেছে সব কথা। তবে এক সময় কিছু কিছু মানুষ জঙ্গলের ভেতর থেকে মাদল বাজার শব্দ শুনতে পেত এই শ্রাবণের আগে। আমিও পেয়েছি, আমি সেই শব্দ শুনেছি। তো পেয়েছিস বাবু? তার মানে তারা এখনো এখানে আছে। এই আত্মাগুলো শান্তি পায়নি, তার মানে এখনো পাবেও বা কি করে?
বাবা কাকা বলতো ওদের মধ্যে একজন বেঁচে আছে, সে না মরা পর্যন্ত আত্মার শান্তি হবে না। কে সে? তা তো আমরা জানি না বাবু, আগে চল তোর বন্ধুকে বাঁচাই। এতগুলি বিপদের আশঙ্কা জেনে নির্ভীকের মতো মঙ্গলের আত্মবলিদান সেদিন আমায় আপ্লুত করেছিল। তারানাথ হাতের ইশারায় আমাদের থামতে বলে চোখ বুজে কি যেন বিড়বিড় করল। তারপর আমাদের কেন্দ্র করে 3 বার প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় এসে দাঁড়ালো। বলল, তোমাদের গাত্র বন্ধন করে দিলাম, আর কোনো বিপদের আশঙ্কা নেই। আর আপনি? আমার বুকে সে মন্ত্র উল্কি করা আছে, আমায় স্পর্শ করতে পারবে না তারা। জঙ্গলের মধ্যে যে স্থানে সেই মূর্তিকে তারানাথ দেখেছিল সেই দিকে হাঁটতে শুরু করলাম আমরা। প্রথমবার যতটা দূর মনে হয়েছিল সে জায়গা এবার কিন্তু পৌঁছাতে অত সময় লাগলো না। জানি না তারানাথ সকালের দেখা সে মূর্তিগুলিকে এখনো দেখতে পারছে কি না, তবে আমার চোখে এখন আর তাদের কোনো অস্তিত্ব নেই। হঠাৎ বৃষ্টি নামলো ঝুপঝুপ করে। মঙ্গল সেই মূর্তির সামনে মাথা ঝুঁকিয়ে একবার প্রণাম করল, তারপর আমাদের দিকে চেয়ে বলল, বাবু, রক্ত এই বেদিতে পড়েছে। আমি মূর্তির কপালে রক্তের দাগ দেখতে পাচ্ছি, দেখবি আয়। আমি এগিয়ে গিয়ে দেখলাম সেই মূর্তি। তারানাথের কথা মতো সেই মূর্তির কপালে যে বাদামি পদার্থ লেগেছিল তা এখন বৃষ্টির জলে গলে গলে পড়ছে কাঠামোর সারা শরীর বেয়ে। মঙ্গল বলল, বাবু, তোদের বন্ধু বেঁচে আছে কিনা জানি না, তবে এই রক্ত তারই রক্ত। গঙ্গাদেবের কাছে উৎসর্গ করা হয়েছে, কারণ বাকি যারা এখানে থাকে তাদের দেহে তো আর রক্ত মাংস নেই। মঙ্গলের কথা শেষ হতে না হতেই দূরের থেকে শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ডাকছে। চলো দেখি বলে দ্রুত পায়ে শব্দ লক্ষ্য করে এগোতে শুরু করল সে। তখন চারিদিকটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আবার শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ডাকে। জঙ্গলের বাইরে এসে দেখি সুবল হাতে একটা লণ্ঠন নিয়ে চৌরাস্তার ধারে হতাশ চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারানাথকে দেখে সেদিকে দৌড়ে এসে বলল, বাবু বাবু আপনারা চলুন, এই আপনার বাড়ির উঠোনে একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ওখানে লোকজন রেখে এসেছে। আমার মনে হয় আপনাদের বন্ধু এটা। বলো কি? চলো তাড়াতাড়ি। রুদ্ধ শ্বাসে ছুটে বাড়ি পৌঁছে দেখি সুবলের কথা মিথ্যে নয়। কিশোরী বাড়ির উঠোনে উপুড় হয়ে পড়ে আছে। তার সারা শরীরে সদ্য ক্ষত চিহ্নের অন্ত নেই। হাতে মুঠো করে ধরে আছে একটা লাল চেলির পুঁটলি। অনুমান করলাম তাতেই হয়তো তারানাথের দেওয়া সেই কবচগুলি রয়েছে। তারানাথ একবার নিচু হয়ে কিশোরীর পিঠে কান রাখল, তারপর বলল, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো দ্রুত। আমি বাকিটা কিশোরী সুস্থ হলে ওর মুখেই শুনব। সরকারি চিকিৎসা কেন্দ্র ছিল 2 গ্রাম পরের ময়নাগাছি গ্রামে। সেখানকার ডাক্তারের সাথে আমার পরিচয় ছিল কর্মসূত্রেই। প্রয়োজনীয় কিছু ওষুধপত্র শ্রমিকদের জন্য আমি সেখান থেকেই আনিয়ে রাখতাম। গদাই লস্করি চালের গরুর গাড়িতে চড়ে সেখানে পৌঁছাতে পাক্কা 1.5 ঘন্টা লাগল। টানা 2 দিনের অক্লান্ত পরিশ্রমে ডাক্তারবাবু কিশোরীকে সুস্থ করে তুলতে সক্ষম হলেন। ঠিক এরই মধ্যে ঘটে গেল আরও এক অপ্রাকৃতিক ঘটনা, যে ঘটনার ব্যাখ্যা দেওয়া আমার মতো বিচার বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন মানুষের পক্ষে এক প্রকার কল্পনার আধার বলেই মনে হয়। ঘটনাস্থল থেকেই আপনাদের বলি। যেদিন কিশোরীকে নিয়ে আমি ও তারানাথ বাড়িতে ফিরলাম সেদিন প্রায় সমস্ত দিনমজুর আমার বাড়ির সামনে এসে জমা হয়েছে। একটা চেয়ার এনে কিশোরীকে বারান্দায় বসালাম, তারপর মঙ্গলকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মঙ্গল? আমার প্রশ্ন শুনে সুবল এগিয়ে এলো, বলল, মাই দাদু মারা গেছে পরশু ভোরবেলা। সোরাই বঙ্গার কাছে সবই সম্ভব বাবু, আমি তোকে বলেছিলাম। সে দেবতা নিজে মাটির তলায় টেনে নিয়ে যায় তার শিকারকে।
যদি সংকল্পিত মানুষটাকে না পায় তবে হত্যা করে সাঁওতাল গোষ্ঠীর মোড়লকে। ওরা আমায় ভীষণ জখম করেছে। আমার মাথা নিয়ে ঠুকে দিয়েছে একটা ছোট্ট মূর্তির পাথরে, কিন্তু কেন জানি না পুরোপুরি শেষ করে দিতে পারিনি। আমি তারানাথের দিকে একবার তাকালাম। মঙ্গল বলল, সেই কারণেই সে সর্দারকে টেনে নিয়েছে। তার মানে ভোজবাবু ওই নিমাই হলো সেই শেষ মানুষ যার জন্য অতগুলো মানুষ মরেছে। পরবর্তীতে নাম পাল্টে ওই এই গ্রামে আশ্রয় নেয়। এই মানুষটাকে আমাদের গ্রামে প্রতি বছর বাহা উৎসবে যেতে দেখেছি, যেটা তোদের মতো শিক্ষিত মানুষেরা যাওয়ার কথা নয়। তখন তো আর বুঝতে পারিনি। যাক, এই অপদেবতা কতটা ভয়ঙ্কর তা ছোটবেলা থেকে শুনে আসছি, আর এই প্রথম তার কলাপ দেখলাম। আমরা তিনজন সেই নিমাই নামের সাঁওতাল মোড়লের ঘরে সে জায়গা দেখতে গেছিলাম। সত্যি অবিশ্বাস্য সে দৃশ্য। প্রায় ফুট 15 এক বিক্ষিপ্ত আকারের গর্তের সৃষ্টি হয়েছে সেই ঘরের মধ্যে, যে গর্তে এখনো তার ব্যবহার করা কয়েকটা পোশাক পরে আছে। নিশ্চয়ই মৃত্যুর পূর্বে চৌকির থেকে নেমে সে প্রাণ বাঁচাবার চেষ্টা করেছিল, নইলে হয়তো চৌকি সমেত গ্রাস করে নিত সরাইবঙ্গার ক্রোধাগ্নি। ফিরে আসার সময় তারানাথ বলল, ওই তাবিজ দুটো এবার তোমরা হাতে বেঁধে নাও। বিভূতি, তোমার তো একটা আছেই, এটাও গ্রহণ করো মন থেকে। দেবীর কৃপা না থাকলে কিশোরীকে হয়তো আমরা আর ফিরে পেতাম না। তুমি সেদিন জঙ্গলে ঢুকেছিলে কেন? মাথায় বিভূতির চিঠির ব্যাপারটা বারে বারে ঘুরছিল বলে কিনা জানি না, ওই চৌরাস্তায় রিক্সা আমায় নামিয়ে দেওয়ার পর থেকেই যেন জায়গাটা কেমন দম মেরে এলো। নিজের কানকে সজাগ করে শুনলাম কোনো এক জায়গায় পর্ব লেগেছে সাঁওতালদের। মা দোল হই হুল্লোড় সব স্পষ্ট কানে আসছিল। শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখলাম যারা সে অনুষ্ঠানে সামিল হয়েছে তাদের সবাইকে আমার চেনা। বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই কোনো মায়াজাল দেখছি আমি, আর বিপদ আমার অনিবার্য। জ্ঞান হারিয়েছিলাম হয়তো। তারপর যখন জ্ঞান ফিরল তখন দেখলাম ওই আদিবাসী গোষ্ঠীকে। বাকি যা হলো তা খুব ভালোভাবে আমার আর মনে নেই। তবুও একবার নিশ্চিত না হলেই নয়। কি বলো বিভূতি, আর একবার দেখবে নাকি? আমার সঙ্গে তারানাথের রহস্যময় দৃষ্টি আদান প্রদান হলো। তারানাথ কিশোরীকে ধন্দে না রেখে ওকেও সমস্তটা জানালো। আমরা আবার উক্ত স্থানে ফিরে যাওয়ার পর তারানাথ তার মানসিক শক্তি আমাদের দুজনের মধ্যে স্থাপন করল। এবার কিন্তু চারিপাশে কোনো ছায়ামূর্তি চোখে পড়ল না, কিন্তু যে জিনিসটা আমাদের হৃৎপিণ্ড থামিয়ে দেওয়ার উপক্রম করল তা হলো তারানাথের জায়গায় যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে সে তো ঠাকুর মশাই নয়ই, বরং বর্তমানের মানুষটিকে আমি অদূর ভবিষ্যতেই দেখেছি। সিমডেগায় দেখা সেই মৃত্যুঞ্জয়, অর্থাৎ কিশোরী না চিনলেও আমি চিনি। এই হলো তারানাথের বর্ণনার অমর জীবন ভট্টাচার্য। কি হে, বাড়িতে গেলাম কাউকে পেলাম না, এখানে দাঁড়িয়ে আছো যে? চমকে উঠে পেছনে তাকালাম, দেখি তারানাথ পরিপাটি পোশাক পরে কাঁধে নতুন ক্যাম্বিসের ঝোলা বাঁধিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিশোরী অবাক হয়ে একবার দ্রুত পেছনে তাকালো, তারপর বলল, আপনি এখানে? তাহলে